সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো এবং আমার সাথে যুক্ত হয়ে পড়েছো। জাকিরস বিসিএস স্পেশালের পক্ষ থেকে বাংলা সাহিত্য টিউটোরিয়ালের কোর্সে আমি জুয়েল কিবরিয়া স্যার তোমাদের সঙ্গে আছি। আশা করি তোমরা এতক্ষণে আমার সাথে যুক্ত হয়ে পড়েছো, তাই না? হ্যাঁ, অবশ্যই। আমরা সাহিত্যের কোর্সে আছি, সাহিত্যের ক্লাসে আছি। আশা করছি আমার সাহিত্য ক্লাস তোমরা উপভোগ করছো এবং শেষ পর্যন্ত তোমরা উপভোগ করবে, এই প্রত্যাশা এবং বিশ্বাস আমার আছে। তো আমরা শুরু করছি। হ্যাঁ, অনেকেই সাব্বির, তুষার, হ্যালো স্যার, রবিউল ইসলাম প্রিন্স, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শাবনুর জাহান, সুহি স্যার কেমন আছেন? ভালো আছি। কানিজ, ফারাহ, সারা, আসসালামু আলাইকুম স্যার। অনেকেই দিচ্ছেন সাব্বির, তুষার, লাবনী সরকার, 11 আদার্স আর ওয়াচিং উইথ ইউ। হ্যাঁ, অনেক নাম, অসংখ্য। হ্যাঁ, এত নামের ভিড়ে আমি যাচ্ছি না, আমি সবার নামই পরে হয়তো দেখব। মিতালি সাহা, আবু তালেব, রূপক, ওকে, সবার পক্ষ থেকে আমি সালাম নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। আর তোমাদের সামনে আবার এলাম, তাই না, সাহিত্যের কোর্সে। তো আমরা সাহিত্যের ক্লাসে ঢুকে পড়ি। তো গত দিনের পরীক্ষার রেজাল্ট নিশ্চয়ই তোমরা পেয়েছো, আশা করছি তোমরা পেয়েছো। তো দু একটি প্রশ্ন নিয়ে তোমাদের যারা একটু কনফিউশন তৈরি করেছো বা যাদের কাছে লাইটিংটা একটু বাড়ালে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে জাহাঙ্গীর আলম, লাইটিংটা একটু বাড়ালে ভালো হতো। আমি চেষ্টা করব তোমার এই কথাটি আগামী দিনে আরেকটু রাখার জন্য, ঠিক আছে? ওকে, লাইটিংটা লাইটিং বেড়েছে কি একটু? না, মনে হয় না। আচ্ছা, আমরা চেষ্টা করছি। থাকবে না তো এভাবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ জি, শেখ শুভদয়া কাদের স্তুতি? বৌদ্ধদের। শিক্ষার্থী বন্ধুরা, সরি, মুসলমানদের। শেখ শুভদয়া এটা লিখেছে বৌদ্ধরা, ঠিক আছে, হলায়দ মিশ্র। কিন্তু এটা স্তুতি করা হয়েছে কাদের? শেখ। শেখ কারা? মুসলিম শাসকদেরকে বলা হতো শেখ, ঠিক আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি যেটি তোমাদেরকে বলছি যে তাহলে এই শেখ শুভদয়া কাদের স্তুতি করে রচিত হয়েছে? মুসলমান শাসক অর্থাৎ বখতিয়ার খিলজির শাসনকে কে উৎসাহিত করে এবং বখতিয়ার খিলজির শাসনকে মানে প্রশংসা করে রচিত হয়েছে শেখ শুভদয়া। অর্থাৎ যখন বখতিয়ার খিলজি গৌড় দখল করে নিল, মুসলমানদের শাসনের সূত্রপাত ঘটলো, তখন বৌদ্ধ সিদ্ধাচার্যরা মুসলমান শাসনে কি হয়েছিল? খুশি হয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, খুশি হয়েছিল। বিধায় বৌদ্ধরা কি করলো? বৌদ্ধরা এই মুসলমান শাসকদের তথা শেখদের আগমনকে শুভেচ্ছা জানিয়ে, শুভকামনা জানিয়ে এই কবিতা লিখেছিল বলেই এই কবিতাটির নাম শেখ শুভদয়া। তাহলে কাদের স্তুতি করা হয়েছে? মুসলমানদের। কিন্তু কারা রচনা করেছে? তাহলে বলবেন বৌদ্ধরা। কাদের রচিত, কারা রচনা করেছে? বৌদ্ধরা। কাদের স্তুতি করা হয়েছে? মুসলমান শেখদের। ওকে, সেই কথাটাই বলছিলাম।
আচ্ছা, আর আরেকটি প্রশ্ন ছিল যে ইন্দো ইউরোপীয় ভাষাটি কত বছর আগের। একটি মেয়েকে আমি বারবার বলে বোঝাতে পারিনি, ঠিক আছে, এবং দু একজনকে ইন্দো ইউরোপীয় ভাষা বংশের অস্তিত্ব ছিল খ্রিস্টপূর্ব কি, খ্রিস্টপূর্ব 5000, খ্রিস্টপূর্ব মাইনাস 5000। ইন্দো ইউরোপীয় বংশটি চালু ছিল 5000 খ্রিস্টপূর্বে। তাহলে এই যে 5000 খ্রিস্টপূর্ব, খ্রিস্টের জন্মের 5000, কত সালে চালু ছিল, কত সালে ইন্দো ইউরোপীয় ভাষা? তাহলে বলবেন খ্রিস্টপূর্ব 5000। কিন্তু কত বছর আগে? তাহলে ওই যে খ্রিস্টপূর্ব 5000 আর তারপরে আরো কি 2021, তাহলে মোট 7021। কত বছর আগে? 7021 বছর আগে। তার মানে আমরা উত্তর দিয়েছি 7000। কিন্তু কখন, কত সালে চালু ছিল, কত সালে চালু ছিল? তাহলে 5000 খ্রিস্টপূর্বে। 5000 কি খ্রিস্টপূর্বে, যেটাকে আমরা বলছি 5000 বিসি, 5000 বিসি, বিফোর খ্রাইস্ট, খ্রিস্টের জন্মের 5000 বছর আগে। আর কত বছর আগে চালু ছিল? তাহলে বলতে হবে 7000। কেন যে কেউ কেউ বুঝতে পারছে না এটি আমি জানি না। অর্থাৎ খ্রিস্টের জন্মের 5000 আর খ্রিস্টের জন্মের পরে আরো 2021, এই মোট কি 7021 বছর, ঠিক আছে। অর্থাৎ উত্তর হচ্ছে কতদিন আগে ছিল ভাষাটি? 7000। আর কত সালে চালু ছিল? তাহলে উত্তর দিতে হবে 5000 খ্রিস্টপূর্ব। জি। শূন্য পুরাণের অংশ, নিরঞ্জনের উষ্মা আলাদা কবিতা নয়, শূন্য পুরাণের কি অংশ, নিরঞ্জনের উষ্মা শূন্য পুরাণের একটি অংশ। জি। আরেকটি দ্বিতীয় অন্ধকার, হ্যাঁ উত্তর দিব দ্বিতীয় অন্ধকার। আরেকটি তথ্যের একটি বিভ্রাট আমরা ঘটিয়েছি। এটি তথ্যের বিভ্রাট আসলে আমরা ঘটাইনি, বিভিন্ন বই পুস্তকে বিভ্রাটটি ঘটেছিল। আচ্ছা, সন্ধি বিচ্ছেদ এখন এই ক্লাসে জানতে চাইলে কেমনে হবে সোনিয়া আফরোজ? সন্ধি বিচ্ছেদ এখন কি এই ক্লাসে পড়ানো যাবে বলেন? সন্ধি নিয়ে প্রশ্ন করলে তো মুশকিলে পড়ে যাব। ব্যাকরণ নিয়ে, সাহিত্যই তো শেষ করতে পারবো না, সন্ধি নিয়ে প্রশ্ন করলে কেমনে হবে? তবু উত্তরটা নিচ্ছি আপনার শশ প্লাস অঙ্ক, শশ প্লাস কি অঙ্ক। জি, শশ প্লাস অঙ্ক। তাহলে শশর অ আর অঙ্কের অ, তাহলে অতে সন্ধি হয়েছে, অ মিলে আ হয়েছে। যারা সন্ধির কোর্সটি করেছিলেন তারা নিশ্চয় জানেন যে অ মিলে আ হয়। তাহলে শশ প্লাস কি অঙ্ক, শশাঙ্কের সন্ধি হচ্ছে শশ প্লাস অঙ্ক। তো একদম পার্সোনালি ইন্ডিভিজুয়াল প্রশ্ন নিয়ে ব্যাসে বেশি আলোচনা করতে পারবো না, কারণ বুঝতেই পারছেন এটি ওভারঅল ব্যাচ, সাহিত্যের ব্যাচ। এখানে গ্রামারের কোশ্চেনের ওইভাবে আমরা সলভ করবো না। যদি কারো প্রবলেম থাকে তাহলে আমার ফেসবুক পেজে মেসেঞ্জারে নক করবেন। জি, যদি কারো পার্সোনালি কোনো বিষয় নিয়ে প্রবলেম থাকে তাহলে আমার ফেসবুক পেজে মেসেঞ্জারে নক করবেন। তাহলে শশাঙ্ক শশ প্লাস অঙ্ক কোন কোন বর্ণের সন্ধি আছে? অ প্লাস অ প্লাস অ ইজিক্যাল টু আকার, স্বরসন্ধি। আচ্ছা, আমরা বলছিলাম যে আমরা কোথায় ছিলাম যেন? আচ্ছা, অনুবাদক কে? অনুবাদক, তিব্বতী অনুবাদক, এই প্রশ্নটি তিব্বতী অনুবাদক। এটি আমরা তথ্যটি একটু বিভ্রাট ঘটিয়েছি গত ক্লাসে, এটি সঙ্গত কারণে, কারণ এটা দ্বিমত একটু আছে। তো তিব্বতী অনুবাদক ছিলেন আসলে কীর্তিচন্দ্র। এটাই পারফেক্ট উত্তর, এটা নিবেন, আমার গত দিনের এটা কারেকশন করে নেবেন। দ্বিতীয় অন্ধকার নিয়ে বলবো, ভাই একটু সবুর করেন, একটু ধৈর্য ধরেন। আর বাংলার স্যার, বাংলার দুহিতা সম্পর্কে, বাংলার দুহিতা বলে কিছু নাই, জেনিয়া যে কে আমি জানি না স্যার, বাংলার দুহিতা সম্পর্কে কিছু বলুন। বাংলার দুহিতা এরকম কিছু তো নাই ভাই। তিব্বতী অনুবাদকের নাম নিবেন কীর্তিচন্দ্র, তিব্বতী অনুবাদক কীর্তিচন্দ্র। জি। আর এই অনুবাদটা প্রথম আবিষ্কার করেছেন বা মানুষের কি আবিষ্কার করেছেন বা যিনি কি প্রকাশ করেছেন তার নাম হচ্ছে প্রবোধচন্দ্র। জি, ডক্টর প্রবোধ চন্দ্র। এই তথ্যটি কারেকশন করে নেন। তাহলে চর্যাপদের তিব্বতী অনুবাদকের নাম কি? চর্যাপদের তিব্বতী অনুবাদকের নাম হচ্ছে কীর্তিচন্দ্র, তিব্বতী অনুবাদক। আর তিব্বতী অনুবাদটাকে প্রথম আবিষ্কার করেছিলেন বা প্রকাশ করেছিলেন তার নাম ডক্টর প্রবোধচন্দ্র। জি, থ্যাংক ইউ।
আমরা আরেকটি প্রশ্ন নিয়ে শেষ করব। প্রশ্নটা নিচ্ছি এই জন্য যে আমাদের ওই পরীক্ষার উত্তর, জি পরীক্ষার জন্য। তো দ্বিতীয় অন্ধকার বলে একটি বিষয় থেকে গেছে, যদিও আমি পরে হয়তো আলোচনা করতাম, তবু একটু বলে রাখি। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র, ভালো করে শুনেন, মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর। এই ভদ্রলোকের জন্ম হচ্ছে 1712 সালে আর মৃত্যু 1760 সালে। ভালো করে শুনবেন কথাটি। মধ্যযুগের শেষ কবির নাম কি? মধ্যযুগের শেষ কবির নাম ভারতচন্দ্র রায়গুণাকর। এই ভারতচন্দ্র রায়গুণাকরের জন্ম 1712 সাল আর মৃত্যু 1760 সাল। 1760 সালে ভারতচন্দ্র মারা গেলেন। আর 1861 সালে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করলেন, আধুনিক যুগের সবচেয়ে প্রভাবশালী সাহিত্যিক বা কবি। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর মারা গেলেন 1760 সালে। তারপর 100 বছর পরে আধুনিক যুগে 1861 সালে জন্ম নিলেন আধুনিক যুগের সবচেয়ে বড় কবি। এই মাঝের যে 100 বছর, 1760 থেকে 1860, এই 100 বছরকে বলে বাংলা সাহিত্যের দ্বিতীয় অন্ধকার। বাংলা সাহিত্যের কি? বাংলা সাহিত্যের দ্বিতীয় অন্ধকার। দ্বিতীয় অন্ধকার মানে কি? মানে ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে রবীন্দ্রনাথের জন্মের পূর্ব পর্যন্ত বাংলা ভাষার মাঝের 100 বছর তেমন কোনো গুরুত্বপূর্ণ কোনো সাহিত্যিক জন্মগ্রহণ করেননি। জন্মেছেন কিছু কবিয়াল, কিছু কবিগান রচয়িতা, কিছু হয়তো টপ্পা গানের লেখক, ঈশ্বরচন্দ্র গুপ্তের মতো কিছু ছোট লেখক। তার মানে এই 1700 ভারতচন্দ্রের মৃত্যুর পরে রবীন্দ্রনাথের জন্মের পূর্ব পর্যন্ত বাংলা সাহিত্যে তেমন কোনো উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ সাহিত্যিক বা সাহিত্য সৃষ্টি হয়নি। ফলে এই সময়কে বাংলা সাহিত্যে বলা হয় দ্বিতীয় অন্ধকার। কি বলা হয়? দ্বিতীয় অন্ধকার। ক্লিয়ার? জি। 1760 থেকে 1860 পর্যন্ত 100 বছর সময়কে দ্বিতীয় অন্ধকার। কেন? এই সময়ও ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকে রবীন্দ্রনাথের জন্মের পূর্ব পর্যন্ত বাংলা সাহিত্যে তেমন কোনো বিখ্যাত সাহিত্যিক বা তেমন কোনো বিখ্যাত সাহিত্য কীর্তি সৃষ্টি হয়নি। জি, আমরা চলে যাবো আমাদের আজকের আলোচনায়। জি, থ্যাংক ইউ। আমরা একটু আসছি, আমরা আছি চর্যাপদ। আমরা কোথায় আছি? চর্যাপদ। যে চর্যাপদের একাধিক নাম ছিল, আমরা একটু রিপিট যদিও করতে হচ্ছে, কারণ যেহেতু একই টপিকের আমরা আলোচনায় আছি। তাহলে চর্যাপদ আমি একটু বলি, আমার সাথে সাথে একটু বলেন, আমার সাথে সাথে একটু বলেন। ভাই সাহিত্যের কিছু কিছু জিনিস একটু বললে বলে আমরা বারবার মুখস্থ করে ফেলবো। তাহলে চর্যাপদ কোন যুগের সাহিত্য? মধ্যযুগের। মধ্যযুগের বাংলা ভাষায় রচিত একমাত্র নিদর্শন। যদিও মধ্যযুগে 4টি পুঁথি লেখা হয়েছিল, প্রাচীন যুগে পুঁথি রচিত হয়েছিল কয়টি? 4টি। তাহলে মধ্যযুগে রচিত পুঁথির সংখ্যা, দুঃখিত, প্রাচীন যুগে রচিত পুঁথির সংখ্যা কয়টি? 4টি। প্রাচীন যুগে রচিত পুঁথির সংখ্যা কয়টি? 4টি। কিন্তু প্রাচীন যুগে বাংলা রচিত পুঁথি কয়টি? 1টি, চর্যাপদ। বাকিগুলিও আমরা বাংলা ভাষা বলেই কি আবিষ্কার করেছিলাম, প্রকাশ করেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা গেল সেগুলি বাংলা নয়। কত সালে প্রমাণ হলো? 1926 সালে প্রমাণ হলো যে চর্যাপদের পুঁথিটি বাংলা আর বাকিগুলি কি বাংলা নয়, অপভ্রংশ বা বঙ্গকাণ্ডী ভাষায় লেখা। ওকে, তাহলে চর্যাপদ যখন প্রকাশ হয়েছিল, প্রকাশ হলো 1916 সালে, আর 10 বছর পর 1926 সালে প্রমাণ হলো যেটি বাংলা ভাষার গ্রন্থ নয়। আর চর্যাপদ আবিষ্কার করা হতো 1907 সালে। চর্যাপদ রচিত হলো কত সালে? 650 থেকে 1200। ক্লিয়ার? চর্যাপদ কত সালে রচিত হয়েছে? 650 থেকে 1200 সাল, তথা প্রাচীন যুগে। কোন আমলে? পাল আমলে। কোন আমলে? পাল আমলে। পাল আমল না থাকলে সেনামল দেওয়া যাবে, বিকল্পে, তবে পাল আমল থাকলে দিবেন না। ওকে, জি, পাল আমল থেকে মূলত লেখা শুরু হয়। কোথায় রচিত হয়েছে চর্যাপদ? নওগাঁর পাহাড়পুর তথা সোমপুর বিহারে। সোমপুর বিহারের প্রতিষ্ঠা থেকে ধর্মপাল, পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপালের সময় থেকে মূলত এই ধর্মপাল কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন পাহাড়পুর তথা সোমপুর বিহার। আর ওই সময় থেকেই এই চর্যাপদ রচনা শুরু হয়। তাহলে 650 থেকে 1200 সাল পর্যন্ত রচিত হয়।
তারপর দীর্ঘদিন এটি হারিয়েছিল। এটি পরবর্তীতে 1907 সালে নেপাল রাজদরবারের সংগ্রহশালা থেকে এই পুঁথিটি আবিষ্কার করে চর্যাপদের পুঁথির সাথে আরও 3টি পুঁথি, ডাকার নব, সর্বপদের দোহা, কৃষ্ণাচার্যের দোহা, 4টি পুঁথি একসাথে করে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কি 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহা এই নামে প্রকাশ করা হলো 1916 সালে। কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কিন্তু এটি প্রকাশের পর পৃথিবীব্যাপী বা ভারতদের কিংবা এশিয়ার অন্যান্য সকল ভাষার ভাষাবিদরা এটিকে নিজেদের ভাষার বলে দাবি করা শুরু করলো, হিন্দি, উড়িয়া, অসমিয়া, মাগধী, কানাড়ি ইত্যাদি। ফলে এটিকে আমাদের আবার নতুন করে ভাষাতাত্ত্বিক গবেষণা করে, ভাষাতাত্ত্বিক আলোচনা করে কি তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হলো চর্যাপদের ভাষা বাংলা। এটা আমরা কত সালে প্রমাণ করতে পারলাম? 1926 সালে। কে প্রমাণ করেছেন? যে ভাষাবিদ, তার নাম কি? ডক্টর সুনীতি কুমার। চর্যাপদের ভাষা, এই কথাগুলো আমি দ্রুত বলছি কারণ এই কথাগুলো আমরা গতদিন পড়িয়েছি। আমি একটু রিক্যাপ করছি। রিক্যাপ দেখেন না, সিনেমার দ্বিতীয় পর্বে এসে কি করে, নাটকের দ্বিতীয় পর্বে এসে কি পর্বের নাটকগুলি আগের অংশটি রিক্যাপ করে, আমি একটু রিক্যাপ করছি আপনাদের মনে ওটা আনানোর জন্য। তাহলে যিনি প্রমাণ করলেন তার সেই ভাষাবিদের নাম ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কোন গ্রন্থে? ODBL নামক একটি গ্রন্থে, যেটি 1926 সালে প্রকাশিত হয়েছে, যার পূর্ণরূপ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। জি, ঠিক আছে। এটি বাংলা ভাষার প্রথম ভাষাতাত্ত্বিক গ্রন্থ। বাংলা ভাষার প্রথম কি ভাষাতাত্ত্বিক গ্রন্থ, ভাষাতাত্ত্বিক। তাহলে চর্যাপদ নিয়ে প্রথম ভাষাতাত্ত্বিক আলোচনা হয়েছে, বা চর্যাপদের ছন্দ নিয়ে প্রথম আলোচনা হয়েছে যেই গ্রন্থে, তার নাম কি? ODBL। আমরা বলেছিলাম। আর চর্যাপদের অনেক নাম পাওয়া গেছে, যদিও গ্রন্থটির নাম আমরা বলছি চর্যাপদ, কিন্তু পুঁথিটির নাম একাধিক নাম পাওয়া গেছে। কেউ বলেছেন চর্যা চর্য বিনিশ্চয়, কেউ বললেন চর্যাস চর্য বিনিশ্চয়, কেউ বললেন চর্যা গীতিকা, তাই না? এই চর্যাপদ ইংরেজিতে অনুবাদ করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটি তিব্বতী ভাষায় অনুবাদ করেছেন কীর্তিচন্দ্র। আর তিব্বতী অনুবাদ আবার অনেকদিন ধরে হারিয়েছিল, এটা পরে আবিষ্কার করে খুঁজে পেয়েছেন যিনি, তার নাম ডক্টর প্রবোধচন্দ্র। আর এই চর্যাপদের জটিল, কঠিন, গুরুগম্ভীর ভাষাকে পাঠকের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে যিনি উপস্থাপন করেছিলেন, সে টিকাকার, ব্যাখ্যাকারের নাম মুনি দত্ত। ওকে। চর্যাপদে মোট কতটি পদ ছিল? 50টি। মতান্তরে বলেছে 51টি। এর মধ্যে কয়েকটি পদ হারিয়ে গেছিল। প্রাপ্ত পদ 46.5, অপ্রাপ্ত পদ 3.5। কোন কোন পদ হারিয়ে গেছে আমরা গতদিন লিখে দিয়েছি, 24, 25, 48 পুরোটা, এবং 23 নম্বর পদের শেষাংশ। 23 নম্বর পদের শেষাংশ, 23 নম্বর পদের 10 লাইনের প্রথম 6 লাইন পাওয়া গেছে, আর শেষ 4 লাইন কি পাওয়া যায়নি। 23 নম্বর পদটি 10 চরণের প্রথম 6 চরণ পাওয়া গেছে, শেষের 4 চরণ কি অনাবিষ্কৃত। আর 24, 25, 48 এই 3টি পদ পুরোটাই কি হারিয়ে গেছে বা অনাবিষ্কৃত। আর চর্যাপদের কবি কতজন? 24 জন। মোট কবি 24 জন। ঠিক আছে। তাদের মধ্যে একজনের রচনা পাওয়া যায়নি বিধায় ডক্টর শহীদুল্লাহ তাকে বাদ দিয়ে 23 জন বলেছেন। ঠিক আছে। তো 24 জনের নাম আমরা গত ক্লাসে লিখে দিয়েছি, আমরা নতুন করে লিখছি না। শুধু 5-6 জনের নাম বলেছিলাম, তাদের 2-1 জনের তথ্য একটু আমি আরেকবার একটু একটি কথা বলতে চাই। তাদের একজনের নাম 2-1 বার একটু কান্নপা। আমি এই 4-5 জন কবির সম্পর্কে আর একটু অতিরিক্ত কিছু তথ্য একটু দিয়ে রাখছি, একটু মাথায় রাখেন। কান্নপা লেখেন আজকের ক্লাস, কান্নপা। তাহলে আমরা বলেছি চর্যাপদের সেরা কবি, শ্রেষ্ঠ কবির নাম কি? কান্নপা। চর্যাপদের শ্রেষ্ঠ বা সেরা কবিকে কান্নপা। চর্যার সর্বাধিক পদের রচয়িতাকে কান্নপা। চর্যার সর্বশ্রেষ্ঠ কবি কান্নপা এবং চর্যার সর্বাধিক পদের রচয়িতাকে, চর্যার সর্বাধিক পদের রচয়িতা কান্নপা। কান্নপা রচিত পদসংখ্যা কয়টি? কান্নপা রচিত পদসংখ্যা 13টি, কিন্তু কান্নপার আবিষ্কৃত পদসংখ্যা 12টি, পাওয়া গেছে 12টি। আমরা বলেছি কান্নপার একটি পদ পাওয়া যায়নি, মনে আছে? জি, কান্নপার একটি পদ, কত নম্বর পদ পাওয়া যায়নি? 24। তাহলে কান্নপার কত নম্বর পদটি অনাবিষ্কৃত হয়েছে বা হারিয়ে গেছে? 24 নম্বর।
তাহলে কান্নপারে 13টি পদের সংখ্যা আমি ক্রমটা বলছি, আপনারা একটু লিখে নেন। 7, 9, 10, 11, 12, 13, 18, 19, 24, 36, 40, 42, 45। 7, 9, 10, 11, 12, 13, 18, 19, 24, 36, 40, 42, 45। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে কান্নপা রচিত পদ কয়টি? কান্নপা রচিত পদ হচ্ছে 13টি। রচিত পদ 13টি, কিন্তু পাওয়া গেছে কয়টি? আবিষ্কৃত পদ হচ্ছে 12টি। একটি পদ কান্নপার পাওয়া যায়নি, কত নম্বর? 24 নম্বর। তাহলে বাকিগুলি পাওয়া গেছে। সম্ভব হলে খুব জোর করে ব্রেনে রাখার দরকার নেই, যদি মনে থাকে, ব্রেন যাদের বিশেষজ্ঞ, সম্ভব হলে 13টি পদ মনে রাখতে পারেন সংখ্যাগুলি। প্রশ্ন যদি অতি জটিল করে, খুবই জটিল করে, তাহলে আসতে পারে যে 18 নম্বর চর্যা কার লেখা, 40 নম্বর চর্যা কার লেখা, 36 নম্বর কার লেখা, হতে পারে অতি কঠিন করলে, বুঝতে পারলেন? নিচের কোন কত নম্বর কান্নপা রচিত, কোনটি নয়, অতি কঠিন কোশ্চেন করলে আসতে পারে, না আসার সম্ভাবনা বেশি। তবু জানিয়ে রাখছি, এলে যেন আপনারা না বলতে পারেন স্যার আপনি পড়েন না। আমি একটি কথা বলেছি, আমি পড়াবো না এমন কিছু আসবে না। আপনি মনে রাখতে পারবেন কিনা আপনার বিষয়, কিন্তু আমি পড়াবো না পরীক্ষা আসবে, এই ঘটনা ঘটতে পারবে না ভাই। ক্লিয়ার কথাটি? আপনি মনে রাখতে পারবেন কি না এটা আপনার বিষয়, কিন্তু আমি এমন কিছু পড়াবো না যেটা পরীক্ষা প্রশ্ন করতে পারে। পরীক্ষকের বাবারও ক্ষমতা নাই আমি যা পড়াবো তার বাইরে প্রশ্ন করবে। কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে? চিল্লায় কোন ঠিক কিনা? কি ভুলে গেছেন নাকি? ঢেলে দিব? আপনারা কি ক্লাসে জোশ হারাই ফেললেন নাকি? কেমনে হবে তাইলে ক্লাস, তাই না? ঠিক আছে, এখন কি করব আমরা? আচ্ছা, এরপরে আমরা দেখব, দেখেন ভূসুকুপার পদগুলো আমি গতদিন লিখে দিয়েছি, মনে আছে? ভূসুকুপা, ভূসুকুপা মনে আছে কি? আচ্ছা, আরেকটু কান্নপা সম্পর্কে একটা তথ্য দিয়ে দিই। কান্নপা কোথায় থাকতেন? জি, কান্নপা কোথায় থাকতেন লিখে নেন। ওই যে নওগাঁর পাহাড়পুর সোমপুর বিহার। কান্নপা কোথায় থাকতেন? কান্নপার কি? কান্নপা থাকতেন হচ্ছে পাহাড়পুর সোমপুর বিহার। জি, চিল্লাইলে অনেকে মাইন্ড করে, দু একজন মাইন্ড করে, দু একজনের কথাই হবে না তো ভাই, তাই না? দু একজন কে মাইন্ড করলো, সাহিত্যের ক্লাসে মাইন্ড করলে তো ক্লাস নিতে পারবো না, বুঝতে পেরেছেন? জি, কাজেই সাহিত্যের ক্লাসে মাইন্ড করলে যে করবে করুক গা। তাহলে কান্নপা কোথায় থাকতেন? কান্নপা থাকতেন নওগাঁর পাহাড়পুরের সোমপুর বিহার। আচ্ছা, ভূসুকুপা, আচ্ছা কান্নপার একটা কাজ করে যায়, একেবারে কান্নপা শেষ করে যায়। কান্নপার কয়েকটি গুরুত্বপূর্ণ পদ লিখে নেবেন। আচ্ছা, কান্নপার কয়েকটি গুরুত্বপূর্ণ লাইন লিখে নেবেন। কান্নপার কয়েকটি গুরুত্বপূর্ণ লাইন লিখে নেবেন। লেখেন কয়েকটি কান্নপা রচিত কয়েকটি গুরুত্বপূর্ণ পংক্তি বা চরণ লিখবেন। আলিয়ে কালিয়ে বাঁট রুন্ধেলা। আলিয়ে কালিয়ে বাঁট রুন্ধেলা, তা দেখি কাহ্ন বিমনা ভৈলা। আলিয়ে কালিয়ে বাঁট রুন্ধেলা, তা দেখি কাহ্ন বিমনা ভৈলা। কাহ্ন কহি গয় করিব নিবাস। কাহ্ন কহি গয় করিব নিবাস, যমন গোয়ার সো ওয়াস।
আলিয়ে কালিয়ে বাঁট রুন্ধেলা, আলিয়ে কালিয়ে বাঁট রুন্ধেলা, তা দেখি কান্ন বিমনা ভইলা। কান্ন কহি গয় করিব নিবাস, যো মন গোয়ার সো ওয়াস। এটি কান্নপা রচিত 7 নং পদ। একটু সম্ভব হলে একটু লিখবেন, দুটো কারণে। আমি কিন্তু বিশেষ রিটেনের জন্য একটু লিখছি। বিশেষ রিটেন পরীক্ষায় 3-4টা লাইন তুলে দিয়ে বলবে যে আধুনিক রূপ লেখো, আধুনিক রূপ। তার মানে এটা প্রাচীন কালের বাংলা, এটাকে আধুনিক রূপ লিখতে বলবে। আর প্রিলিমিনারিতেও অনেক সময় একটা লাইন তুলে দিয়ে বলবে কাল লেখা, কত নম্বর চর্যা, বাংলা কোনটি আসতে পারে, কাজে একটু লিখে নেবেন। কঠিন মনে হলেও, কষ্ট মনে হলেও একটু লিখবেন। আলিয়ে কালিয়ে বাঁট রুন্ধেলা, তা দেখি কান্ন বিমনা ভইলা। কান্ন কহি গয় করিব নিবাস, যো মন গোয়ার সো ওয়াস। এর বাংলা রূপটা একটু লিখে নেন। আলি কালি দ্বারা পথ, আলিয়ে কালিয়ে বাঁট রুন্ধেলা। আলিতে কালিতে, বাঁট মানে পথ, বাঁট মানে কি পথ, রুন্ধেলা মানে রুদ্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। রোধ করা বলি না আমরা, রোধ করা, বন্ধ করা। জি, তাহলে আলিয়ে কালিয়ে বাঁট রুন্ধেলা মানে আলিতে কালিতে পথ বন্ধ। আলিতে কালিতে মানে কি নানান ভেজালে, আমরা বলি না, হ্যাঁ, আলিয়ে কালিয়ে মানে আলি কালিতে, মোট কথা নানান সমস্যায়, নানান ঝামেলায় পথ রুদ্ধ হলো। আলিতে কালিতে পথ রুদ্ধ হলো, লিখে নেন। আলিতে কালিতে পথ বন্ধ হলো, আলিতে কালিতে পথ বন্ধ হলো। তা দেখি কান্ন, বুঝতে পারছেন, তা দেখে কান্ন আন মনে হলো, উদাসীন হলো। আলিতে কালিতে পথ বন্ধ হলো, তা দেখে কান্ন উদাসী হলো। পথ যদি বন্ধ হয়ে যায়, জীবনে যদি কোনো আশা না থাকে, হতাশ হয়ে যান, তাই না? পথ যদি বন্ধ হয়ে যায়, কোনো কিছু আশা নাই, কিছু করার নাই, তাহলে কি হবে? বিমনা হবে। কান্নর পথ বন্ধ হয়ে গেল আলিতে কালিতে। জীবনের নানা ঝুট ঝামেলা, সহজ কথা ঝুট ঝামেলা বলি না, এত ঝুট ঝামেলা দূর ভাল লাগে না। তাহলে আলিতে কালিতে, ওই যে আমরা বাংলা আধুনিক ঝুট ঝামেলায়, তাহলে আলিতে কালিতে পথ বন্ধ হলো, তা দেখে কান্ন কি উদাসীন হলো, বিমনা, বিমনা, উন্মনা, উদাসীন হলো। কান্ন কহি গয় করিব নিবাস, কান্ন কোথায় গিয়ে করবে বাস, কান্ন কোথায় গিয়ে করবে বাস, কান্নর কিছু ভালো লাগছে না। 7 নং পদ, 7, কত নম্বর পদ? 7 নম্বর পদ। কান্ন কোথায় গিয়ে করবে বাস, কান্ন কহি গয়, কান্নর কিছু ভালো লাগছে না, উদাসী হয়ে গেছে, উন্মনা হয়ে গেছে, ঝুট ঝামেলায় জীবনের পথ বন্ধ হয়ে গেছে। কান্ন কোথায় গিয়ে, কান্ন কহি গয় করিব নিবাস, কান্ন কোথায় গিয়ে করবে বাস, কান্ন কোথায় গিয়ে করবে বাস। লেখেন, পদকর্তাদের নামে সহজ মনে রাখার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কান্ন কহি গয়, কান্ন কহি মানে কোথায়, কহি হিন্দিতে আছে না, কহি কহি আর কহি। এই যে কেন, ওই যে বললাম হিন্দি ভাষায় কেন বলছে কহি, কহি প্যার না হো যায়, কহি। কান্ন কহি গয়, কোথায় গিয়ে করিব নিবাস, কান্ন কোথায় গিয়ে করবে বাস। যো মন গোয়ার, যে মনের গোচর, গোয়ার মানে গোচর, যে মনের গোচর সে উদাস, যে মনের গোচর সে উদাস। মনের গোচরে কেউ একজন আছে, সে কি উদাস। যে মন গোয়ার সো উদাস। যে মন গোয়ার, যে মনের গোচর সে উদাস, যে মনের মধ্যে আছে সে কি উদাস। তা কান্নর মন কি ঠিক থাকবে? তাহলে আলিয়ে কালিয়ে বাঁট রুন্ধেলা, আলিতে কালিতে পথ বন্ধ হয়ে গেল, আর তা দেখে কান্নর মন কি বিমনা হলো, উদাসীন হলো, উন্মনা হলো। কান্ন কোথায় গিয়ে করবে বাস, যে মনের গোচরে সে কি উদাস।
লিখেছেন? জি, এরপরে লেখেন আরেকটি পদ লিখবেন, খুবই গুরুত্বপূর্ণ পদ। কান্নপার পদ লেখেন, নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া। নগর বাহিরে ডম্বি, আমি নিচে লিখছি, যদি এক লাইনেই কিন্তু নিচে লিখছি, তোহরি কুড়িয়া। কুড়ি, নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া। সই সই যাসি ব্রহ্ম নাড়িয়া। নগর বাহিরে ডম্বি, নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া। সই সই যাসি ব্রহ্ম নাড়িয়া। 10 নম্বর পদ, 10। নগর বাহিরে ডম্বি, এটি সহজ আছে, মোটামুটি সহজ। দেখেন এটি মোটামুটি কি সহজ। এগুলি বাংলা, নুর আলম, হ্যাঁ এগুলি বাংলা। হিন্দি হলে তো ঠিকই বুঝতেন, ইংরেজি হলেও বুঝতেন, তাই না? এটা 10 নম্বর চর্যা, 10 নম্বর। নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া। সই সই যাসি ব্রহ্ম নাড়িয়া। এটি তো সহজ, এটি তো সহজ। দেখেন তো নগরের বাহিরে মানে বাইরে, নগরের বাইরে ডম্বি, ডম্বি ডমনি, ডোম মহিলা, নিচু জাতের নিম্ন শ্রেণীর মহিলাকে বলা হয় ডম্বি। চর্যাপদ অনেকবার ডম্বির কথা আছে। ডম্বি মানে কি ডোম রমণী। তাহলে নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া। নগরের বাইরে রে ডমনি, তোর কুড়ে ঘর। সই সই যাসি ব্রহ্ম নাড়িয়া। নগরের বাহিরে ডমনি মেয়ের ঘর, কিন্তু এই ডোম মেয়ে কি করে? কাজের সন্ধানে শহরে আসে, আর শহরে এসে ব্রাহ্মকে নেড়ে যায়, ব্রাহ্মের মনটা ছুঁয়ে যায়। বুঝেন? এই ডোম মহিলা, ডমনি মহিলা শহরের বাইরে গ্রামের দিকে থাকে ছোট কুড়ে ঘরে, কিন্তু সে কাজের সন্ধানে কোথায় আসে? কাজের সন্ধানে শহরে আসে। এসে শহরের সেই ব্রাহ্মণদেরকে কি করে? নেড়ে যায়, ছুঁয়ে যায়, হৃদয় স্পর্শ করে যায়। সই সই যাসি ব্রাহ্ম নাড়িয়া, তুই শুয়ে শুয়ে যাস, ব্রাহ্মণকে কি করে যাস? শুয়ে শুয়ে নেড়ে যাস। ওই ডোম মহিলা, নিম্ন শ্রেণীর মহিলা যখন শহরে আসে কাজের সন্ধানে, তখন তাদেরকে দেখে ব্রাহ্মণরাও কি হয়? ব্রাহ্মণদের হৃদয়ও কি শুয়ে যায়, নাড়া দিয়ে যায়। জি, বুঝতে পারলেন? আরো অনেক লাইন আছে, সব লাইন লিখছি না। নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া। সই সই যাসি ব্রহ্ম নাড়িয়া। আলো ডমনি তো পুসমি সদ ভাবে, আইসি যাসি ডম্বি কাহিরি নাবে। তান্তি বিকনহ ডম্বি আবর্ম চাংড়া, তোহর অন্তরে ময়ে শাড়ি নড়পেড়া। তান্তি বিকনহ ডম্বি আবর্ম চাংড়া, তোহর অন্তরে ময়ে ছাড়ি নড় এড়া। আলো ডম্বি তো পুসমি সদ্ভাবে, আইসি যাসি ডম্বি কাহারি নাবে। শেষে ডমনিকে বলছে, আলো ডম্বি তোর সম করিব মো সাঙ্গা। তোহরি লাগিয়া কান্ন জয় নিঘিন কান্ন জয় লাঙ্গা, তোর সম করিব মো সাঙ্গা। বুঝতে পারলেন? 10টি লাইন। নগর বাহিরে ডম্বি তোহরি কুড়িয়া। সই সই যাসি ব্রহ্ম নাড়িয়া। আলো ডম্বি তো পুসমি সদ্ভাবে, আইসি যাসি ডম্বি কাহিরি নাবে। তান্তি বিকনহ ডম্বি আবর্ম চাংড়া, তোহরি অন্তরে ময়ে শাড়ি নড়ে এড়া। আলো ডম্বি তোয় সম করিব মো সাঙ্গা। আলো ডম্বি, ওরে ডম্বি তোয় সম করিব মো সাঙ্গা। তোর সাথে আমি কি করব? সাঙ্গা করব, সাগাই করব। আলো ডম্বি, ওরে ডোম রমণী তোয় সাম, তোর সাথে করিব মো সাঙ্গা।
তোকে আমি কি করব? সাঙ্গা করব, সাগাই করব। জি, তো সব লাইন লিখছি না, যে লাইনগুলি আমরা গুরুত্বপূর্ণ মনে করছি, যেই লাইনগুলি আমরা বেশি গুরুত্বপূর্ণ মনে করছি সেগুলো লিখে দিচ্ছি। জি, তো নগর বাহিরের ডম্বিত হরি কুড়িয়া, আপনারা লিখে নেন, নগর বাইরের ডম্বিত কুড়ে ঘর। আমি তোমাকে ভালোবাসি, ওই যে তোয়ের সম করিব মোর সাঙ্গা, তোয়ের সম করিব মোর সাঙ্গা, তোকে আমি সঙ্গী করব, জীবন সঙ্গী করব, চির সঙ্গী করব। বুঝতে পারলেন? জি, তোয়ের সাম, তোর সাথে করিব মোর সাঙ্গা, তোকে আমি সঙ্গী করব, চিরসাথী করব, জীবন সঙ্গী করব। যাদেরকে ভালো লাগবে কিন্তু সরাসরি বললে চর্থাপট দিতে পারে, এদেরকে বলবেন আলো ডম্বি তোয়ের সাম করিব মোর সাঙ্গা। জি, তাহলে আমার ডাস্টার কেউ গেল। জি, তাহলে নগর বাহিরের ডম্বিত হরি কুড়িয়া, নগরের বাইরের ডম্বি তোর কি কুড়িয়ে ঘর। সাঙ্গা বলে সাঙ্গা হাঙ্গা। জি, এখনো পাহাড়ি এলাকায়, জি পাহাড়ি এলাকায় উপজাতীয়রা বিয়েকে কি করে? সাগাই বলে, সাঙ্গা বলে। জি, হারে বাপুয়া তুই আমাকে সাগাই করি বিকলাই, তুই আমাকে ফেলিয়া চলিয়া যাবে রে বাপুয়া, তোর লাগি আমি নাচিনু গাহিনু মাতাল হনু বাংলা খেনু, তুই আমাকে সাগাই করি বিকলাই, তুই আমাকে ছাড়িয়া চলে যাবে রে বাপুরা, তোর দিল কি এত পাষাণ হইবে রে বাপুহা, তোর দিলে কি একটু মায়া হইবে রে বাপুহা, তুই আমাকে ছেড়িয়া চলিয়া যাইবি, কেনে যাইবি বাপুহা, তুই আমাকে সাগাই করবি ক্লাই, তুই আমাকে সাঙ্গা করবি ক্লাই রে বাপুহা। সাগাই সাঙ্গা এখনো পাহাড়ি জনপদের মানুষ, উপজাতীয় মানুষ সাগাই করা, সাঙ্গা করা, শাদি করা, বিয়ে করা। জি, নগর বাহিরের ডম্বি তোহরি কুড়িয়া, নগরের বাইরে ডম্বি তোর কুড়ে ঘর, সই সই যাসি ব্রাহ্মণ নাড়িয়া, শুয়ে শুয়ে ব্রাহ্মণকেও তুই নেড়ে যাস। নগর বাইরে তোর কুড়ে ঘর, জি হ্যাঁ বেদেরা উপজাতীয়রা, জি বেদেরা বলে, যে ঠিকই বলেছেন বেদেরা, থ্যাংক ইউ, বেদেরা বলে। নগর বাহিরের ডম্বিতর কুড়িয়া, নগরের বাইরের ডম্বিতর কুড়ে ঘর, সই সই যাসি ব্রাহ্মণ নাড়িয়া, সই সই যাসি ব্রাহ্মণ নাড়িয়া, শুয়ে শুয়ে ব্রাহ্মণকে নেড়ে যাস, শুয়ে শুয়ে কি ব্রাহ্মণকেও নেড়ে যাস। দ্বিতীয় লাইনের বাংলা, শুয়ে শুয়ে নগরের বাইরে থাকে কিন্তু সবসময় তো নগরের বাইরে থাকে না, মাঝে মাঝে যেহেতু শহরে আসে, শহরে এসে কি করে ব্রাহ্মণ, উচ্চ বংশ ব্রাহ্মণকেও কি করে শুয়ে শুয়ে নেড়ে যায়। জি, এটা 10 নম্বর চর্যা। এরপরে তো থাক চর্যা কান্ন পর অনেক পদ আর লিখছি না, লেখেন ভূ সুকুপা। কি লিখবেন? ভূ সুকুপা। আরেকজন গুরুত্বপূর্ণ পায়ের নাম ভূসুকুপা, আরেকটা গুরুত্বপূর্ণ পায়ের নাম কি? ভূসুকুপা। জি, সামনের দিকে আগাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে চর্যার দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পদের রচয়িতাকে ভূসুকুপা। চর্যার দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পদের রচয়িতার নাম কি? ভূসুকুপা। দ্বিতীয় স্বর কতটি পদ লিখেছেন? 8টি। পদের সিরিয়ালগুলো আমি গত ক্লাসে লিখে দিয়েছি, নিশ্চয়ই আপনারা লিখে নিয়েছেন। যারা লিখে নেননি তারা আগে গত ক্লাসটা করে নেন। 8টি ক্লাস আমি 8টি পদ আমি ধারাবাহিকভাবে লিখে দিয়েছিলাম। আচ্ছা, ভূসুকুপার 23 নম্বর পদের অর্ধেক পাওয়া গেছে, অর্ধেক পাওয়া যায়নি। ভূসুকুপার 23 নম্বর পদ, জি, যার অর্ধেক পাওয়া গেছে আর অর্ধেক কি পাওয়া যায়নি। আচ্ছা, এই ভূসুকুপার দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক পদের রচয়িতা, তার রচিত পদের সংখ্যা 8টি। এখন ভূসুকুপা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি। ভূসুকুপার নাম কিন্তু ভূসুকুপা নন। ভূসুকুপার প্রকৃত নাম কি? শান্তিদেব। তাহলে আমরা যাকে ভূসুকুপা বলি সেই ভদ্রলোকের নাম আসলে ভূসুকুপা নয়। ভূসুকুপার প্রকৃত নাম কি? শান্তিদেব। শান্তিদেব, জি, ভূসুকুপার প্রকৃত নাম শান্তিদেব। তিনি ছিলেন উচ্চ বংশীয়, উচ্চ বংশীয়, যে বংশকে বলা হয়েছে রাউতু, রাউতু, রাউতু বংশীয়। তাহলে ভূসুকুপা ছিলেন কি? উচ্চ বংশীয়, রাউতু বংশীয়।
রাউতু শব্দের অর্থ দুই প্রকার করা হয়েছে, কেউ বলেছেন রাজপুত্র আর কেউ বললেন অশ্বারোহী সেনা। উচ্চ বংশীয় অশ্বারোহী সেনাকে বলা হয় রাউতু। মোট কথা, সহজ কথা, ভুসুকুপার প্রকৃত নাম ছিল শান্তিদেব। শান্তিদেব ছিলেন উচ্চ বংশীয়, রাউতু বংশীয়, উচ্চ বংশীয়। এই উচ্চ বংশীয় রাউতু বংশীয় শান্তিদেব ছিলেন অলস আরামপ্রিয়। কি ছিলেন? অলস আরামপ্রিয়, ভোজন রসিক। শান্তিদেব ছিলেন কি? অলস আরামপ্রিয়, ভোজন রসিক। তিনি সারাদিন ভুক্তি করতেন। ভুক্তি মানে খেতেন। সারাদিন কি করতেন? ভুক্তি করতেন মানে খেতেন। সুপ্তি যেতেন, সুপ্তি মানে ঘুমাতেন, সুপ্তি মানে ঘুম। আর সারাদিন কুটিরেই থাকতেন। অলস আরাম প্রিয় উচ্চ বংশীয় ভুসুকুপা, উচ্চ বংশীয় রাউতু বংশীয় অলস আরাম প্রিয় শান্তিদেব। এই শান্তিদেব খেতে ভালোবাসতেন। খাওয়ার সংস্কৃতি বলে ভুক্তি, ভোজন, ভুক্তি। ঘুমাতেন বেশি, সুপ্তি, ঘুম। আর ওই কুটিরে থাকতেন। যেহেতু খেতেন আর ঘুমাতেন, তো বাইরে যাবেন কি করে? সারাদিন কুটিরেই থাকতেন। ফলে তাকে ব্যঙ্গ করে ডাকা হতো ভু-সু-কু। আসলে ভুসুকু তার নাম না, ব্যঙ্গ করে মানুষ তাকে ডাকতো কি? ভুসুকুপা। ভুক্তির ভু, সুপ্তির সু আর কুটিরের কু। ভুক্তির ভু, সুপ্তির সু আর কুটিরের কু, এই তিনটা মিলে একসাথে তাকে ব্যঙ্গ করে ডাকা হতো ভুসুকু। তাই না? একটা মোটা ছেলেকে আপনি বন্ধু হয়ে ডাকেন, এই মোটু, ডাকেন না এই মোটু, আসলে তার নাম কি মোটু। এই, তাই না? এই ঠসা, বলছেন এই লম্বু, এরকম করে আমরা ডাকি না বন্ধুদেরকে, ঠাট্টা করে, ফাজলামি করে। হ্যাঁ, তো এই ভুসুকুপার নাম ছিল শান্তিদেব। তাকে মজা করে ব্যঙ্গ করে ডাকা হতো ভুসুকু। জি, ভুসুকুপা কত নম্বর পদে? আচ্ছা, ভুসুকুপা নিজেকে বাঙালি বলে দাবি করেছেন। ভুসুকুপা নিজেকে, তাহলে কোন কবি চর্যাপদে নিজেকে বাঙালি বলে দাবি করেছেন? কোন কবি কি বা কোন পদকর্তা নিজেকে বাঙালি বলে দাবি করেছেন? তাহলে দাবি করেছেন কে? ভুসুকুপা দাবি করেছেন। কত নম্বর চর্যায় দাবি করেছেন? 49 নম্বর চর্যায়। তাহলে 49 চর্যাটি কার লেখা? ভুসুকুপার লেখা। কি বলেছেন তিনি? বলেছেন, আজি ভুসুকু বঙ্গালী ভৈলি। আজি ভুসুকু বঙ্গালী ভৈলি, নিয় ঘুরিনি সন্ডালে লিলি। 49 নম্বর চর্যায় ভুসুকুপা কি বলছেন? আজি ভুসুকু বঙ্গালী ভৈলি, নিয় ঘরণী চন্ডালে লিলি। সহজ না বাংলাটা? হ্যাঁ, খুবই সহজ। আপনারা বোঝেন না কি করে হবে বলেন? আজি মানে বোঝেন না? আজি বোঝেন না? জি, আজি মানে আজ। আজি প্রভাতে রবির রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন আজি। ভুসুকু মানে ভুসুকু, আজ ভুসুকু, বঙ্গালী বোঝেন না? তো বোঝেন না কেন? চর্যাপদের ভাষা বলে বোঝেন না? কই বোঝেন না? সবই তো বোঝেন। আজি ভুসুকু বঙ্গালী মানে বাঙালি, ভৈলি মানে হইল, ভৈলি মানে কি? হইলি, হইলি হইল। আজি ভুসুকু বাঙালি ভৈলি মানে আজ ভুসুকু বাঙালি হইল। আজ ভুসুকু বাঙালি হলো, আজ ভুসুকু বাঙালি হইল। ক্লিয়ার? নিয় মানে নিজ। তো যারা লিখবেন তারা লিখে নেন, একটু হাতের লেখা ফাস্ট করবেন। জি, আজি ভুসুকু বঙ্গালী ভৈলি মানে আজ ভুসুকু বাঙালি হইল। এখন এইখানে একটি কথা আছে, অনেকে বেশি ব্যাখ্যা পছন্দ করছেন না, তবু আমাকে একটু দিতে হবে। আজি ভুসুকু বঙ্গালী হইলে মানে আজ থেকে ভুসুকু বাঙালি হইল, মানে হলো যে এই ভুসুকু আসলে বাঙালি ছিল না। আজ থেকে ভুসুকু বাঙালি হলো মানে কি? মানে আগে ভুসুকু বাঙালি ছিল না।
আজ থেকে তুমি আমার প্রেমিকা হলে, আজ থেকে হলে মানে আগে কি ছিলে না, আজই ভুসুকু বাঙালি হইলি, মানে আজ থেকে ভুসুকু বাঙালি হইল, আজ থেকে হলো মানে আগে বাঙালি ছিল না, কি ছিল, আগে ছিল উচ্চ বংশীয় অন্য কোনো বংশীয়। মনে রাখবেন বাঙালিরা কিন্তু কি ছোট লোক জাত, যদিও শুনতে ভালো লাগবে না আপনার, আমারও লাগবে না, কিন্তু এটি ইতিহাস, এটি নৃতত্ব, এটি ফ্যাক্ট যে বাঙালি জাতি হচ্ছে ছোট লোক জাতি, নিচু জাতি, চন্ডাল জাতি, অস্পৃশ্য ছোট শ্রেণীর জাতি হচ্ছে বাঙাল জাতি। বুঝতে পারলেন? বাঙালি কারা? যারা নিম্ন শ্রেণীর, চন্ডাল, ডোম, মুসি, মেথর, এই শ্রেণীর নিম্ন শ্রেণীর মানুষ হচ্ছে কি বাঙালি। তাহলে ভুসুকুপা নিশ্চয় বাঙালি ছিল না, মানে উচ্চ বংশীয় ছিল, অন্য বংশ, অন্য জাতির। তাহলে ভুসুকুপা কি হলো? বাঙালি হলো। বাঙালি হলো মানে নিজকে কি করলো? ছোট জাতে নামালো। কি এত হাহারি এক দিচ্ছেন? বিশ্বাস হচ্ছে না? জি, নৃতত্ব পড়বেন, ইতিহাস পড়বেন, অনিরুদ্ধ অরণ্য মানেন না, মানেন না, মানেন না, কিন্তু এটি ফ্যাক্ট, এটি ইতিহাস, এটি নৃতত্ব। বুঝেন? মাইকেল মধুসূদন দত্ত পড়াবো, মাইকেল মধুসূদন দত্ত পড়াবো আপনাদের, তখন বলবো। তবু বলি, মাইকেল মধুসূদন দত্ত বাঙালি কবি হতে চাননি, কেন জানেন? মাইকেল মধুসূদন দত্ত কেন বাঙালি হতে চাননি জানেন? এই জন্যই, কারণ বড় লোকের কবি হতে চেয়েছে, বড় কবি, আর বাঙালি ছোট জাত, অস্পৃশ্য। বলছে বাঙালি ফাঙালি কবি আমি হব না, ওইসব ঈশ্বরচন্দ্র গুপ্ত ফুপ্ত আমি হব না। কি হব? আই উড বি শেক্সপিয়ার। মাইকেল মধুসূদন কি বলেছে? আই উড বি শেক্সপিয়ার, আমি শেক্সপিয়ার হবো। কেন বাঙালি হব না? বাঙালি কবি হবে না কেন জানেন? ওই যে বাঙালি ছোট লোক জাত, ছোট জাত, কাজে ছোট জাতের কবি তিনি হবেন না। কাদের কবি হবেন? উচ্চ শ্রেণীর মানুষের। তো কাজে বাঙালি জাত কিন্তু হাজার বছর ধরে বাঙালি জাতকে ছোট জাত বা নিম্ন শ্রেণীর জাত বলেই মনে করা হতো। ফলে ভুসুকুপা বাঙালি আজ থেকে হলেন। কেন হলেন এর ব্যাখ্যা কেউ দেয়নি, তবে আমার দুটো জিনিস মনে হয়, দুটো কারণে ভুসুকু বাঙালি হতে পারেন। একটি হচ্ছে যেহেতু অলস আরাম প্রিয় ছিল, কাজে উচ্চ শ্রেণীর মানুষ তাকে বিতাড়ন করেছিল, যে বেটা তোর স্বভাব বাঙালির মতো, তুই বাঙালি হয়ে যা। তার মানে যেহেতু তিনি সেদিন খেতে ভালোবাসতেন, ঘুমাতে ভালোবাসতেন, অনেকটা আমাদের মতো, আমরা তো খেতে আর ঘুমাতে ভালোবাসি, কাজেই উচ্চ বংশ থেকে তাকে হয়তো বিতাড়ন করা হয়েছিল, তাকে নিঃস্ব শ্রেণীতে নামিয়ে দেওয়া ছিল, হতে পারে এমন। অথবা তিনি বাংলাকে ভালোবেসে, বাংলা ভাষাকে ভালোবেসে মুগ্ধ হতে পারে। কেন এক্সাক্ট কারণ কেউ জানে না। হয়তো তাকে উচ্চ বংশ থেকে অলস আরামপ্রিয় বলে তাকে নিম্ন তাদের বংশ থেকে বংশচ্যুত বা জাতিচ্যুত করা হয়েছিল, অথবা তিনি নিজেই কি বাংলাকে ভালোবেসে হতে পারেন। জি, আচ্ছা, এখন নিয় ঘরণী, তাহলে এখন এই যে ভুসুকো বাঙালি হলো, তাহলে ভুসুকোবা যখন বাঙালি হলো, ছোট জাত হলো, নিয় মানে নিজ, নিয় মানে কি নিজ, ঘরণী মানে কি স্ত্রী বা পরিবার। ঘরণী বোঝেন না? ঘরণী, তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরণী আমি হব না, গান শুনেছেন? তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরণী আমি হব না। ঘরণী, নিয় ঘরণী, নিজ ঘরণী, নিজ স্ত্রী। চন্ডালে লেলি, চন্ডালে নিল। চন্ডাল মানে নিচু জাত, ছোট লোক জাত, খারাপ জাত। নিয়ে নিল, লেলি মানে নিল। তাহলে ভুসুকুবা যখন বাঙালি হলো, বাঙালি হলো মানে নিজের ছোট জাতে যখন এলো, তো নিজে যখন ছোট জাতে এলো, তার স্ত্রী কি বড়লোক জাতে থাকবে? বুঝেন না? কারণ ভুসুকুবা যেহেতু বড়লোক জাত থেকে ছোট লোক জাতে এলো, আর সে যখন ছোট লোক জাতে এলো, তখন তার যে ঘরণী বা স্ত্রী, সে কি বড়লোক ঘরে থাকবে? সেও তার নিজ ঘরণীকে চন্ডালে নিল, বা নিজের পরিবার বা স্ত্রীকেও কি করলো? ছোট জাতে নামিয়ে নিল, চন্ডালে নামিয়ে নিল। যেহেতু বাঙালি চন্ডাল, তার মানে আমি যখন চন্ডাল হলাম, আমার স্ত্রীও কি চন্ডালে নেমে গেল বা চন্ডালে নিল। তাই এই যে দেখেন, আমি বাংলার টিচার বলেই তো কম দামি। যদি ইংরেজির টিচার হতাম, যদি ফিজিক্সের টিচার হতাম, তাই না, কিংবা যদি এসপি হতাম, যদি ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার হতাম, তো বোঝেন নাই? তাই না? আমার যে বন্ধু ধরেন এসপি বা কেএসপি হয়ে গেছে, তার বউ যখন বাজারে যায়, তখন কি সাথে 2টা করে বডিগার্ড থাকে? আমার বউ যখন বাজারে যায়, তখন কি বডিগার্ড থাকে? তার মানে আমি যখন বাংলা টিচার, তার মানে আমার যে বন্ধু যখন বিশেষ ক্যাডার এসপি হয়েছে,
তখন সে নিজে উচ্চ জাতে উঠেছে, তার স্ত্রী পরিবারকে উচ্চ জাতে উঠেছে, তার বউয়ের সাথে বডিগার্ড থাকে, গাড়ি থাকে, তাই না? আর আমি যেদিন বাংলার টিচার হয়েছি, আমি তো ছোট জাত হয়েছি, আমার বউকে কি করেছি, ছোট জাতে নামিয়েছি। আমার বউ যখন বাজারে যায় তখন সাথে বডিগার্ড যায়। দোকানদার কি বলে, এই সর সর, স্যারের বউ আসতেছে। যখন এসপির বউ যায় বাজারে তখন দোকানদার, এই সর সর সর, এসপি স্যারের বউ আসতেছে, এই ওসি স্যারের বউ আসতেছে, এই ডিআইজি স্যারের বউ আসতেছে, ভাই সরেন সরেন। কোনো মাস্টারের বউ গেলে কি বলে, কে ভাই সরেন সরেন, ভাই মাস্টার বউ আসতেছে। জি, তাহলে আমি যখন বাঙালি হয়েছি, বাংলা টিচার হয়েছি, তখন কি আমি ছোট জাত হয়েছি, মানে আমার পরিবার বা স্ত্রীকেও কি ছোট জাতে নামিয়েছি। আর আমি যদি উচ্চ জাতে যেতাম, এসপি হতাম, ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার হতাম, বডিগার্ড থাকতো, গানম্যান থাকতো, তাহলে আমার বউ উচ্চ জাতে উঠতো। বুঝেন নাই? তাহলে ভুসুক বা দুঃখ করে বললো যে আজ থেকে ভুসুকও বাঙালি হইলো। আর ভুসুকও বাঙালি হলো মানে কি, তার পরিবার বা স্ত্রীকেও কি করলো, ছোট জাতে নামানো। জি, থ্যাংক ইউ। তাহলে ভুসুকুপা কত নম্বর পদে নিজেকে বাঙালি বলে দাবি করেছে? 49 নম্বর পদে নিজেকে বাঙালি বলে দাবি করেছে। আর ভুসুকুয়ার প্রকৃত নাম কি? জি, শান্তিদেব। কোন বংশীয়? উচ্চ রাউত বংশীয়। আরেকজনের নাম আমরা বলেছিলাম লুইপা। লুইপা। তো লুইপা দুটি পদ লিখেছিলেন। লুইপা রচিত পদ সংখ্যা কয়টি? 2টি। মনে আছে তো? কত কত নম্বর পদ একটু লিখে নেবেন। 1 এবং কি 29। 1 এবং 29 লুইপা রচিত পদ সংখ্যা। জি না, আমি শিক্ষকতা করি বলে আমার নিজের মনের কাছে কোনো অতৃপ্তি নেই, জাস্ট আপনাদের ফান করলাম। আমি যে বাংলার শিক্ষক, আসলে আমি তো ভালোবেসে শিক্ষক হয়েছি। জীবনে একটা বিসিএস দিয়েছি ভাই, একটা বিসিএস, 27 বিসিএস। আমি এমএ পাশ করার আগেই চাকরি পেয়ে গেছি। আমি 27 বিসিএস যখন দেই তখন আমার মাস্টার্স শেষই হয়নি, বুঝতে পারলেন? আমি অনার্স 4th ইয়ার দিয়েই বিসিএসে করেছি। তো যাই হোক, সেটা আমি বলছি, আমি মজা করে বললাম। শিক্ষক হয়ে আমার কোনো দুঃখ নেই, আমার অহংকার করি আমি, বুঝেন নাই? কারণ আমি বাংলাদেশে অনেক এএসপি তৈরি করেছি, বুঝেন? অনেক এএসপি আমি কি তৈরি করেছি, অনেক ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার তৈরি করেছি, অনেক ম্যাজিস্ট্রেট তৈরি করেছি, বুঝেন নাই? বাংলাদেশে অনেক আছে এসপি ম্যাজিস্ট্রেট যারা আমাকে দেখলে সালাম দেয়, আমাকে দেখে উঠে দাঁড়ায়। তো সেটি তো আমার গর্ব। আমি একজন এসপি হলে তো মানুষ সালাম দিত, সম্মান করতো ভয়ে। আর এখন অনেক এসপি কি করে, ম্যাজিস্ট্রেট, এরা আমাকে সালাম দেয় কি ভালোবাসে, শ্রদ্ধায়। তা আমি তাদের চেয়ে ছোট না বড়? জি, অনেক বড়। জি, তাই না? আপনি যখন এসপি হবেন, যখন ম্যাজিস্ট্রেট হবেন, সচিব হবেন, আমাকে দেখলে সালাম দেবেন না, উঠে দাঁড়াবেন না? তাহলে আমি সচিব বা ম্যাজিস্ট্রেট ডিসির চেয়ে কি ছোট? জি, অনেক বড়। জি, কাজে এটি আমার সার্থকতা। জি, তো লুইপা রচিত পদ সংখ্যা 2টি। লুইপা রচিত পদ সংখ্যা 2টি, প্রথম এবং 29। তাহলে 29 নং পদ কার লেখা? লুইপার লেখা। 1 নম্বর পদ, প্রথম চর্যার প্রথম পদের রচয়িতা কে? লুইপা। চর্যার প্রথম পদের রচয়িতা লুইপা। 1 নম্বর পদ। জি, চর্যার প্রথম লাইন লুইপার লেখা। চর্যার প্রথম লাইনটা কার লেখা? লুইপার লেখা। খুব গুরুত্বপূর্ণ লাইন, লিখে নেবেন। জি, চর্যার 1 নম্বর পদ লুইপার। চর্যার প্রথম পদ, প্রথম 1 নম্বর লাইনের রচয়িতাকে লুইপা। চর্যার প্রথম লাইনটা কার? লুইপার। জি, লিখে নেন। চর্যার 1 নম্বর লাইন, চর্যার একদম প্রথম লাইনটা, কা তরু বড় পাঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠা কাল। কা তরু বড় পাঞ্চবি ডাল, কা তরু বড় পাঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠা কাল। দেখতে পাচ্ছেন না? ঢেকে গেল। কা তরু বড় পাঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠা কাল। কা তরু বড় পাঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠা কাল।
হ্যাঁ দিয়েছি, সরিয়ে দিয়েছি, দেখেন এখন দেখা যাচ্ছে মনে হয়। এখনো দেখা যায় না? এখন তো দেখা যাওয়ার কথা। ও আর একটু সরাবো। ওকে, এখন দেখেন জি। আচ্ছা, এবার আমার মনে হয় যে এখন দেখা যাচ্ছে। এখন দেখেন বাংলা করতে হবে আমাদের, বাংলা। কি করতে হবে? বাংলা করতে হবে। জি আচ্ছা, তাহলে আচ্ছা এখানে দেখেন তো অনেক কিছু আপনি বাংলা জানেন, কিন্তু আপনি মনে করছেন যে জানি না, আসলে সব জানেন না। না, 70 ভাগ 60 ভাগ 70 ভাগ জানেন, আর অল্প কিছু জানেন না। জানেন কি কি? দেখেন, তরু জানেন না, তরু জানেন না, বাংলা জানেন না তরুর। আপনি কেন বলছেন স্যার কিচ্ছু বুঝতে পারছি না? আপনি অনেক কিছু বোঝেন, বোঝার চেষ্টা করেন। তরু বোঝেন আপনি, তরু। ডাল বোঝেন না? ডাল বোঝেন তো ভাই, ডাল। চঞ্চল বোঝেন না? চঞ্চল বোঝেন তো, চঞ্চল। কাল বোঝেন না? কাল আপনি পড়েন না? অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। জি, তাহলে অনেক কিছু তো বোঝেন। আচ্ছা, কায়া মানে দেহ। কায়া মানে কি? দেহ, দেহ, শরীর। কায়া মানে দেহ। আমরা আধুনিক যুগে এইভাবে লিখি, কয়াকার অন্তস্থ আকার, কায়া। এটা প্রাচীন বাংলায় কয়াকার আ, কায়া। দেহ, কায়া মানে কি? দেহ, দেহ। তরু মানে গাছ। তরু বড় মানে বড় গাছ। তরু বড় মানে কি? বড় গাছ। জি হ্যাঁ, প্রাচীন বাংলায় লেখা আছে আবু সাইদ, প্রাচীন বাংলায় লেখা আছে। এটাকে আধুনিক বাংলায় করতে হবে। জি, এটা লেখা আছে 650 সালের বাংলায়, এটাকে 2021 সালের বাংলা করতে হবে, এই জন্য আধুনিক বাংলা। তাহলে দেহ তরুর, দেহ নামক বড় তরুর 5টি ডাল। তাহলে দেহ তরুর বাংলাটা লিখে দিই, অনেকে লিখে চাচ্ছেন। দেহ তরুর কি? দেহ তরুর 5টি ডাল। দেহ নামক যে বড় গাছ, দেহ নামক যে বড় তরুর কি? 5টি ডাল। এখন পরীক্ষা আসবে, দেহ তরুর 5টি ডালে, ডাল বলতে আসলে কি বোঝানো হয়েছে? এই 5টি ডাল বলতে আসলে কি বোঝানো হয়েছে শিক্ষার্থী বন্ধুরা? পঞ্চ ইন্দ্রিয় লিখে নেন। এই 5টি ডাল, দেহের যে 5টি ডাল, এই 5টি ডাল বলতে কাকে বোঝানো হয়েছে? পঞ্চ ইন্দ্রিয়। জি। চঞ্চল চিয়ে পৈঠাকাল। চঞ্চল মানে চঞ্চল। চঞ্চল মানে কি? চঞ্চল। চঞ্চলেরকে বাংলা করতে হবে জি অস্থির। যে চঞ্চল, অস্থির। চিয়ে মানে চিত্ত। চিত্ত মানে কি? মন। চিত্ত মানে মন। চঞ্চল মনে, পৈঠা মানে প্রবিষ্ট, প্রবেশ করেছে। কাল মানে খারাপ কিছু। কাল, কাল। এই কাল বলতে আমরা অতীত, বর্তমান, সময় না। কালের দুইটা মিনিং, একটা হলো সময় আর একটা হলো খারাপ, খারাপ। চঞ্চল চিত্তে প্রবেশ করেছে কি? কাল। তাহলে বাংলা করে নিই, চঞ্চল চিত্তে। আমার বলছি চিত্তের আরো সহজ বাংলা হচ্ছে মন। ডাবল দাড়ি এই জন্য দেওয়া হয় আজহার তাওহীদ, যে ওই যুগে, যেই যুগের বাংলা, সেই যুগে অন্য কিছু ছিল না ভাই। আজহার তাওহীদ যেই যুগে এটা লেখা হয়েছে 650 সালে, 950 সালে, তখন দাড়ি ছাড়া অন্য কোন বিরাম চিহ্ন ছিল না। আপনি আমার ব্যাকরণের কোর্স করেননি, এই জন্যই অগামগা প্রশ্ন করতেছেন। জি, ব্যাকরণের কোর্স নিশ্চয় আপনি করেননি। জি, আমরা বলে দিয়েছি যে ওই যুগে, আধুনিক যুগের আগে, প্রাচীন মধ্যযুগে অন্য কোনো বিরাম চিহ্ন ছিল না বিধায় শুধু এক দাড়ি আর দুই দাড়ি, এক দাড়ি আর দুই দাড়ি, কমার জায়গায় এক দাড়ি, দাড়ির জায়গায় দুই দাড়ি আগের যুগে ব্যবহার করা হতো। জি, তাহলে দেহতরুর 5টি ডাল, চঞ্চল চিত্তে, পৈঠা মানে প্রবেশ করেছে। পৈঠা মানে কি? প্রবেশ করেছে। প্রবেশ করেছে কাল। ওকে, দেহতরুর 5টি ডাল, চঞ্চল চিত্তে প্রবেশ করেছে কাল। আর একটি কথা বলেছে, আবার বলছে যে এই চর্যাপদের কথাগুলি কিন্তু সাধারণ কোনো কথা নয়। সাধারণ কথা না, এগুলো কি সাধনার কথা, ভজনার কথা। ওই যে লালনের গানে যেমন আছে,
খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়। আসলে এখানে খাঁচার পাখি বাইরের অর্থ, কিন্তু এর ভিতরে একটা গভীরতর মিনিং আছে। চর্যাপদের আমরা একটা বাইরের অর্থ দাঁড় করাচ্ছি, কিন্তু এর ভিতরে গভীরতর একটা মিনিং আছে, যেখানে আমরা যাচ্ছি না। কেন যাচ্ছি না? কারণ আমি আপনাদের ধর্মতত্ত্ব আসলে পড়াচ্ছি না। যদি চর্যার ধর্মতত্ত্ব পড়াতাম তাহলে আমি অনেক গভীর ব্যাখ্যায় যেতাম, কিন্তু যাবো না, অনেকে বিরক্ত হবেন কিংবা একটু অপ্রয়োজনীয়। এর মধ্যে একটা গভীরতর ধর্মীয় ব্যাখ্যা আছে। জি, তো সেদিকে আমরা যাবো না, শুধু আমরা 12 মিনিট আছে। দেহ নামক গাছের 5টি ডাল, পঞ্চ ইন্দ্রিয়, চঞ্চল চিত্তে প্রবেশ করেছে কাল। আর এই 5টি ডাল আমাদের চিত্তকে চঞ্চল করে। 5টি ডাল আমাদের চিত্তকে কি করে? চঞ্চল করে, অস্থির করে, ফলে আমাদের ভিতরে কাল প্রবেশ করে। বুঝতে পারলেন? আমরা যে খারাপ দিকে যাই, খারাপ কিছু করি, ঠিক আছে না? ভুল করেছে, লালনী দ্বীপে ভূসুকের পদের সঙ্গে 6টি দেওয়া আছে, একটু মিস্টেক ঘটেছে। জি শিক্ষার্থী বন্ধুরা, সুলতানা পাপিয়া মিস্টেক। জি, তাহলে আমাদের মনে যে যত কিছু খারাপ বাসনা আসে, কেন আসে বলেন তো? আমরা সহজ কথা, আমরা কুকাম কেন করি, আকাম কুকাম কেন করি? এই 5টি ডালের জন্য। পঞ্চ ইন্দ্রিয় আমাদের সকল মনের মধ্যে কাল প্রবেশ করে, কুকামের চিন্তা প্রবেশ করে। এর জন্য দায়ী কে? দায়ী আমি না, আমার 5টি ডাল। এই 5টি ডাল কি? পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্ব এবং ত্বক। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্ব এবং কি? ত্বক। বুঝতে পেরেছেন? এই যে চোখ, আমি দেখছি, দেখছি না? দেখলে কি করছি? ভালো লাগছে। কি আমার বউ কেমন ট্যাপা টুপা, গোলগাল, নাদুস নুদুস, আর আলেয়া ভাট কি সুন্দর সিলিম, কি সুন্দর চকচকে গ্লেসি, তাহলে আমার ভালো লাগছে, পেতে ইচ্ছে করছে। ফলে আমার মনের মধ্যে কাল প্রবেশ করছে, কাল, খারাপ কিছু। তো যদি ইন্দ্রিয় না থাকতো, যদি চোখ না থাকতো, তাহলে আমার ভিতরে কাল প্রবেশ করতো না। তাহলে আমাদের ভিতরে কাল প্রবেশ করে কিসের দ্বারা? 5টি ইন্দ্রিয়ের দ্বারা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্ব এবং ত্বক। এই 5টি ইন্দ্রিয়ের দ্বারাই আমাদের ভিতরে কি? কাল বা খারাপ কিছু প্রবেশ করে। বুঝতে পারলেন? তো যেহেতু চর্যা একটা ধর্মতত্ত্ব, ধর্মতত্ত্বে এই কথাগুলি বলা আছে। আচ্ছা, আমরা সবর পা একটু লিখবো। সবর পা চর্যার বাঙালি পদকর্তা। সবর পা চর্যার কি? বাঙালি পদকর্তা হচ্ছে সবর পা, বাঙালি পদকর্তা। তাহলে ভুসুকুপা কিন্তু বাঙালি না, নিজেকে বাঙালি বলে দাবি করেছে। ভুসুকুপা নিজেকে বাঙালি বলে কি দাবি করেছে, আর সবরপা হচ্ছে অ্যাকচুয়াল কি বাঙালি পদকর্তা সবরপা। ঠিক আছে? জি, ওই হলো আর কি। ক্যাটরিনা, আলেয়া, তারপরে মৌসুমী, এদেরকে কেন ভালো লাগে? চোখ। চোখ যদি চোখ না থাকতো তাহলে ওই সকিনা, জরিনা, ময়না, ক্যাটরিনা, আলিয়া সব কি সব একই হতো, তাহলে কারো প্রতি আর আকর্ষণ জাগতো না। তাহলে এই যে আমার মনে যে আকর্ষণ জাগছে পাশের বাড়ির ভাবির দিকে, তাই না? কেন জাগছে বলেন তো? এর জন্য আমি দায়ী না, কে দায়ী? ইন্দ্রিয়। ইন্দ্রিয়। জি, তাহলে কি করতে হবে বলেন তো? জি, ধর্ম বলে দিয়েছে ইন্দ্রিয়ের দরজা বন্ধ করে দিতে হবে। পৃথিবীর সকল ধর্মে এর উত্তর দেওয়া আছে। কি করতে হবে? ইন্দ্রিয়ের দরজা বন্ধ করে দিতে হবে, পর্দা দিতে হবে। পর্দা, চোখের পর্দা, কানের পর্দা, ত্বকের পর্দা। বুঝেন নাই? অন্যের বউকে নিয়ে কি কোথাও যাওয়া যাবে না, হোটেল মোটেল, পার্কে টার্কে। কেন যাওয়া যাবে না? ইন্দ্রিয়ের দরজা বন্ধ করে ফেলতে হবে, গেলেই কিন্তু বিপদ। জি, আচ্ছা, তাহলে সবরপা রচিত পদ সংখ্যা 2টি। সবরপা রচিত পদ সংখ্যা কয়টি? 2টি। 2টি। কত কত? 28 এবং কি 50। সবরপা রচিত পদ সংখ্যা 2টি, 28 এবং 50। তাহলে চর্যার শেষ পদের রচয়িতা থেকে সবরপা। চর্যার শেষ পদের রচয়িতা থেকে শেষ পদের প্রথম পদের রচয়িতা লুইপা। চর্যার প্রথম পদের রচয়িতা কি? লুইপা। আর শেষ পদের রচয়িতা কি? রচয়িতা সবরপা। এই সবরপাকে বলা হয় চর্যার শেষ পদের রচয়িতা, শেষ পদকর্তা সবরপা। 28 এবং 50 নম্বর পদের রচয়িতা সবরপা। তো সবরপার 28 নম্বর পদের 2টি লাইন অবশ্যই লিখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ লাইন, একটু লিখবেন। উঞ্চা উঞ্চা
পাবতহি বসই সবরি বালি মুরাঙ্গ ইচ্ছ পরিহান সবরি গিবত গুঞ্জর মালি। 28 নম্বর সবর পার 28 নম্বর পদটি খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা জি, উঞ্চা উঞ্চা পাবতহি বসই সবরি বালি। উঞ্চা উঞ্চা পাবতহি বসই সবরি বালি মুরাঙ্গ পিচ্ছ পরিহান সবরি গিবত গুঞ্জর মালি। বুঝতে পারছেন কত সুন্দর সহজ বাংলা? জি জি আচ্ছা। উঞ্চা উঞ্চা পাবতহি বসই সবরি বালি মুরাঙ্গ পিচ্ছ পরিহান সবরি গিবত গুঞ্জর মালি। বাঙালি কবি 3 জন না, বাঙালি কবি 5 জন, এটা নিয়ে একটু দ্বিমত আছে। এই বাঙালি কবি কতজন এই প্রশ্নে এক এক পণ্ডিত এক এক উত্তর দিয়েছেন। কেউ বলেছেন 3, কেউ বলেছেন 5, কেউ বলেছেন 6। শিকারী কবি ছিলেন এই সবরপা। শিকারী কবি সবরপা, জি সবরপা ছিলেন শিকারী, ব্যাদ ব্যাদ। এই সবরপা ছিলেন শিকারী বা ব্যাদ, ঠিকই বলেছেন। আর সবরপা বাঙালি, কারো কারো মতে লুইপা, ঠিক আছে। তারপরে বাঙালি, তার মানে বাঙালি কবি কতজন এই সংখ্যা নিয়ে নানান দ্বিমত আছে। ফলে এ ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে না। যেগুলো নিয়ে নানান দ্বিমত, কোনো নির্দিষ্ট মত নাই, সেরকম কোনো পরীক্ষায় আসবে না। জি কাজে ওই জন্য আমি ওইদিকে যাচ্ছি না। যেটার কোনো নির্দিষ্ট মতই নাই, কেউ বললেন 3 জন, কেউ বললেন 1 জন, কেউ বলছেন 5 জন, কেউ বলছেন 6 জন, কাজে এরকম কোনো প্রশ্নের উত্তর কতজন এরকম কোনো সংখ্যা লাগবে না। জি তো কাজেই ওই কতজন বাঙালি কবি, তার মধ্যে আমরা একটা কথা শুধু বলতে পারি যে ভুসুকু বা বাঙালি বলে দাবি করেছিলেন। দাবি, তিনি ছিলেন কিনা এটা প্রমাণ নাই, তিনি দাবি করেছিলেন। আর সবরপা যে বাঙালি ছিলেন এটা নিশ্চিত প্রমাণিত। সবরপা যে বাঙালি ছিলেন এটা প্রমাণিত নিশ্চিত। আর ভুসুকু বাঙালি দাবি করেছিলেন। এর বাইরেও কাউকে কাউকে বাঙালি বলে মনে করা হয়েছে। যেমন লুইপাকে কেউ কেউ বাঙালি মনে করেছেন, কান্নপাকে কেউ কেউ বাঙালি মনে করেছেন ইত্যাদি। জি তো আমরা এখন এর বাংলাতে আসব। যে বাংলা কি? উঞ্চা উঞ্চা পাবতহি, উঞ্চা উঞ্চা, উঁচা উঁচা, উঁচু উঁচু। উঞ্চা উঞ্চা মানে কি? উঁচা উঁচা, উঁচু উঁচু। বোঝেন না ভাই? উঁচা উঁচা বোঝেন না? জি পাবত মানে পর্বত। পাবত মানে কি? পর্বত, পর্বত পাহাড়। তহি মানে তথায় বা সেখানে। তহি মানে কি? তথায় বা সেখানে। উঞ্চা উঞ্চা পাবতহি, উঁচা উঁচা পর্বত সেখানে। তথায়, তহি মানে কি? তথায়, তথায়। উঞ্চা উঞ্চা পাবতহি, উঁচু উঁচু পর্বত তথায় সেখানে। বসই সবরি বালি, বাস করে সবরি বালিকা। উঁচু উঁচু পাহাড় তথায়, লিখে নেন। আমি কিন্তু ধীরে ধীরে দেরি করে করে বলছি, আমি লিখছি না, এখন মুছে দিতে হবে এই জন্য। তা আমরা বলছি, আপনারা লিখবেন। উঁচা উঁচা পাহাড় তথায় বাস করে সবরি বালিকা। উঁচা উঁচা পাহাড় তথায় বাস করে সবরি বালি। বালি মানে বালিকা, বালি মানে বালিকা। আধুনিক যুগেও বালি শব্দটি ব্যবহার করা হয়, শুনেছেন জীবনেও? শোনেননি? হুমায়ুন আহমেদের গানে আছে, লীলাবালি লীলাবালি বড় যুবতী সৈগ। লীলাবালি লীলাবালি বড় যুবতী সৈগ, বড় যুবতী সৈগ, কি দিয়া সাজাই মু তরে।
এই যে লীলাবালী, বালি মানে বালিকা, লীলাবালী মানে কি? লীলাময়ী বালিকা, লাস্যময়ী বালিকা, চঞ্চলা বালিকা। তোর প্রাচীন বাংলাতে আছে বালি। তাহলে উঁচা উঁচা পাহাড় তথা সেখানে বাস করে শবরী বালিকা, বাস করে শবরী বালিকা। শবরী মানে পাহাড়ি, শবরী মানে পাহাড়ি, শবরী মানে কি? পাহাড়ি, পাহাড়ি, জি, আদিবাসী। তাহলে উঁচু উঁচু পাহাড়, সেখানে সুন্দরী বালিকা, শবরী বালিকা কি বাস করে। মোরাঙ্গ মানে মোরগ বা ময়ূর, কোন বইয়ে দেওয়া আছে মোরগ, বেশিরভাগ সমালোচক বলছেন ময়ূর, ময়ূর। মোরাং মানে ময়ূর। পিচ্ছ মানে পুচ্ছ, পুচ্ছ মানে পাখনা বা পালক, পুচ্ছ মানে কি? পাখনা পালক। পরিহান মানে পরিধান, পরিহান মানে কি? পরিধান। শবরী মানে শবরী, তাহলে শবরী পরিধান করেছে কি? মোরাঙ্গ পিচ্ছ, মোরাঙ্গ পিচ্ছ, মোরগের পাখনা। তাহলে এই যে পাহাড়ে যে বালিকা বাস করে শবরী বালিকা, সে পোশাক পরেছে কি? ওই যে 650 সালের যে পাহাড়ি বালিকা, তার পোশাক কি ছিল? ওই যে আদিম মানুষের পোশাক ছিল, গাছের ছাল, তারপরে পশু পাখির পালক। মোরাঙ্গ পিচ্ছ পরিহান শবরী, শবরী মোরগের কি? হ্যাঁ, মোরগ কেউ কেউ বলেছে, তো বেশিরভাগ ভাষাবিদ এটার মানে করেছে ময়ূর, সেটি ভালো হবে, জি। তাহলে মোরগ, ময়ূরের পাখনা। এখনো পরে মেয়ের অনেক সময় দেখবেন সাজগোজ করতে গিয়ে কি ময়ূরের চুলে লাগায় না, খোপার মধ্যে দেয়, অনেকে মাথায় বাঁধে, পাহাড়ি মেয়ের এখনো দেয়, জি। তাহলে ময়ূরের পাখনা পরিধান করেছে শবরী। গ্রীবত গুঞ্জরি মানে গ্রীবত, গ্রীবা মানে গলা, গ্রীবা মানে কি? গলা, গলা, গ্রীবা আমরা এখনো বলি, গ্রীবা গলা। গুঞ্জর মালি, মালি মানে মালা, গুঞ্জর মানে এক ধরনের ফুল, পাহাড়ি ফুল, গুঞ্জা ফুল। আমি দেখিনি কখনো ভাই, আছে কিনা পাহাড়ি তাও জানি না। গ্রীবত গুঞ্জর মালি, গলায় গুঞ্জা ফুলের মালা। গুঞ্জা এক ধরনের পাহাড়ি জঙ্গলি ফুল, তার মালা। তাহলে এই যে পাহাড়ি বালিকা, এই পাহাড়ি বালিকা কি করেছে? উঁচু উঁচু পাহাড়ি বালিকা বাস করে, আর সেই বালিকা কি করেছে? মোরগের, ময়ূরের পাখনা বা পালক পরিধান করেছে, আর গলায় দিয়েছে গুজা ফুলের মালা। আর এই পাহাড়ি বালিকা শুধু কি পাহাড়েই থাকে? না, এই পোশাক, মোরগে, ময়ূরের সুন্দর লোমের পোশাক পরে আর গলায় গুজা ফুলের মালা পরে পাহাড়ে শশে, তার মাঝে মাঝে পাহাড় থেকে কি করে? নিচে নেমে আসে, পাহাড় থেকে নিচে নেমে আসে। আমাদের লেখক সবর পার সামনে দিয়ে হাঁটটা যায়, তখন লেখকের বুকটা কি হয়? ফাটটা যায়, ফাটটা যায়। আসছেন, জি। একটা সুন্দরী মেয়ে, এত সুন্দর, তাই না? মোরগের কি পালক পরে, গলায় গুজা ফুলের মালা দিয়ে সামনে দিয়ে হেঁটে যাবে, সহ্য করা যাবে? প্রতিদিন কতদিন সহ্য করা যাবে বলেন তো? সুন্দরী মেয়ের সামনে দিয়ে রোজ রোজ হেঁটে গেলে সহ্য করা যায় না। শবরী বলছে, আলো সাবরি তৈ সম করিব মো সাঙ্গা। বালিকাকে বলছে, আলো সাবরি, ওরে সুন্দরী দাঁড়াও। এবার সুন্দরী দাঁড়িয়েছে, এত সুন্দর একটা মেয়ে প্রতি সামনে দিয়ে হেঁটে যায়, কি করবেন? এই মেয়ে সুন্দরী দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কি কথা? বলছে, আলো সাবরি তৈ সম করিব মো সাঙ্গা, তার সাথে আমি সাঙ্গা করব, শাদী করব, বিয়ে করব, জি। এটি 28 নম্বর চর্যা। কত নম্বর? 28 নম্বর। কার লেখা? সবর পার, জি, সবর পার, মনে রাখবেন। আরেকজন, একজন একমাত্র আপা, মনে আছে? চর্যার একমাত্র আপার নাম কি? কুক্কুরি আপা। জি, কুক্কুরি আপা, মনে আছে? এই যে কি 24 জন বা 23 জন যে ভাই, 24 জন ভাইয়ার মাঝে একজন আপু, সে আপুটার নাম কি? কুক্কুরি আপু। চর্যার একমাত্র মহিলা পদকর্তাকে না, রামিম, এটা তো 50 নম্বর না, ভুল করছো, আন্দাজে বলো না, একে রামিম, এটা 50 নম্বর তো হওয়ার কথা না। কেন বলছো 50 নম্বর? কি দেখে বলছো?
এটা 28 নম্বরে রামিম গাধা। আইডিয়া করে বলিস না, ঠিক আছে? কোনো কিছু ডাউট করতে হলে নিশ্চিত হয়ে বলবি, ঠিক আছে? রামিম গাধা, এটা 50 নম্বর না রামিম গাধা, এটা 28 নম্বর। হ্যাঁ, কোনো কিছু ডাউট করলে নিশ্চিত হয়ে ডাউট করবি, ডাউট করে অন্যকে ডাউটে ফেলিস না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কুক্কুরিপা একমাত্র কি শহীদুল্লাহর মতে, কিন্তু এটা সর্বসিদ্ধ নয়। আদি সিদ্ধাচার্য, আদি পদকর্তা লুইপা, আদি পদকর্তা কি লুইপা, জি। আর সবরপা প্রবীণ বা প্রাচীন পদকর্তা, প্রবীণ বা প্রাচীন পদকর্তা। তো সরজার আদি পদকর্তা, প্রথম পদের রচয়িতা কি আদি পদকর্তা লুইপা। আর সরজার প্রবীণ বা প্রাচীন বা বয়স্ক, প্রবীণ বা প্রাচীন বা বয়স্ক পদকর্তার নাম কি সবরপা, জি। সবরপা বাঙালি এই জন্য যে তিনি ওই যে নিম্ন শ্রেণীর যে ওই যে বেদ শিকারী, তিনি যেহেতু নিম্ন শ্রেণীর বেদ শিকারী, নিম্ন শ্রেণীর মানুষ তো উচ্চ শ্রেণীর কেউ ছিল না, নিম্ন শ্রেণীর মানুষ মানেই বাঙালি। যে বেদ বা যে ডোম সাঁড়াল মুসি মেথর এই শ্রেণীর মানুষ মানে কি মানে বাঙালি, বুঝতে পারলেন? ওই যে সবরপা যেহেতু কি ছিলেন শিকারী ছিলেন, বেদ নিষাদ মানে ছোট লোক, কাজে তিনি বাঙালি ছিলেন, জি। বুঝেন নাই? ছোট লোক মানে কি নিচু জাতের, মানে কি শিকারী বেদ নিচু জাত। আমরা চণ্ডী মঙ্গল কাব্য যখন পড়াবো, চণ্ডী মঙ্গল কাব্যের নায়ক যে কালকেতু, চণ্ডী মঙ্গল কাব্যের নায়ক কালকেতু কি করতো? পুষ্পকে শিকার করতো। বেদ এই নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর বা এরকম এই টাইপের মানুষগুলি বাঙালি, কাজে সবরপা কি বাঙালি ছিলেন, জি। কুক্কুরিপা রচিত পদ সংখ্যা 3টি, কুক্কুরিপা রচিত পদ সংখ্যা 3টি। কত কত? 2, 20 এবং 48 লিখে নেন। কুক্কুরিপা রচিত পদ সংখ্যা কয়টি? 3টি, 2, 20 এবং 48। এদের মধ্যে কুক্কুরিপার 48 নম্বর পদটি হারিয়ে গেছে। তাহলে কুক্কুরিপার প্রাপ্ত পদের সংখ্যা কয়টি? 2টি। কুক্কুরিপার রচিত পদ সংখ্যা 3টি, আর কুক্কুরিয়াপার প্রাপ্ত পদ সংখ্যা 2টি। তাহলে কুক্কুরিপার কোন পদ পাওয়া যায়নি? 48 নম্বর পদ পাওয়া যায়নি, আর পাওয়া গেছে 2 এবং 20। এর মধ্যে 2 নম্বর পদটি অতি গুরুত্বপূর্ণ, অতি, জি। এই পদটা একটু, জি, 2 নম্বর পদটা লিখে দিব, একটু লিখে নেবেন। দিবসই বহুড়ি কাউই ডর ভা রাতি ভইলে দিবসই বহুড়ি কাউইডর ভা রাতি ভইলে কামরু যা। বেশি ঘুরে গেছে, দেখি একটু। ঠিক আছে, তাহলে দিবসহি বহুড়ি কাউইডর ভা, দিবসহি বহুড়ি কাউইডর ভা রাতি ভইলে কামরু যা। এটা কুক্কুরিয়াপার 2 নম্বর চর্যা, খুবই গুরুত্বপূর্ণ চর্যা। এবং আপনারা যখন রিটেন পরীক্ষা দিবেন চর্যাপদের সমাজ চিত্র আসবে, চর্যাপদের সমাজ চিত্র, বুঝতে পারলেন? চর্যাপদের সমাজ চিত্র। দিবসই বহুড়ি কাউইডর ভা রাতি ভইলে কামরু যাওয়া। তাহলে দিবসই মানে দিনের বেলা, বুঝেন? দিবসই মানে কি দিনের বেলা, বহুড়ি মানে বউ, কাউই মানে কাক, কাওয়া বলেন না, কাওয়া। ডর মানে ভয়, ভাই মানে পায়।
দিনের বেলা বউ কাক দেখলে ভয় পায়। কি দিনের বেলা বউ কি কাক দেখলে ভয় পায়। দিবসই বহুরি কাউইডর ভায়া। দিবসই দিনের বেলায় বউ, বহুরি কাউই মানে কাক, ডর ভাই। দিনের বেলা বউ কাক দেখলে কি, দিনের বেলা বউ কাক দেখলে ভয় পায়। লক্ষ্মী বউ, ভীরু বউ, বোঝেন নাই? দিনের বেলা কাক দেখলে কি ভয় পায়। কিন্তু মাগার রাতি হইলে, রাত হইলে আবার কামরূপে যায়, কামের সন্ধানে যায়। দিনের বেলা যেই বউ কাক দেখলে ভয় পায়, রাত হলে আর মনে ভয় থাকে না। রাত হলে তখন স্বামী ঘুমায় যায়, শাশুড়ি ননদ ঘুমায় যায়, তখন প্রতিবেশী আক্কাসের সাথে দেখা করার জন্য কি গভীর রাতে বাইরে যায়। জি, এমন ভীতু বউ। রাতি ভইলে, রাতি ভইলে, রাত হলে বউ কি কামরু যায়, কামরু, কামের সন্ধানে কামরূপে যায়, কামরূপে কামের খোঁজে যায়। জি, তাহলে বাংলা করে নেন, দিনের বেলায় বউ কাক দেখে ভয় পায়, রাত হলে কামরূপে যায়। রাত হলে কি কামরূপে যায় বা কামের খোঁজে যায়, কামের খোঁজে, কামের সন্ধানে যায়, অভিসারে যায়। জি, থ্যাংক ইউ জিয়াউদ্দিন সাকিব। অভিসারে যায়, কামরূপে যায়। কামরূপে যাওয়া মানে অভিসারে যাওয়া, কামের খোঁজে যাওয়া। সুকুমার হবে অনেকের মতেই তিনি নারী, অনেকের মতেই, কেউ কেউ ডাউট করেছেন, তবে বেশিরভাগের মতেই তিনি নারী। দিনের বেলা বোঝেন নাই কি বউ কি করে, তেলা পোকা থেকে ভয় পায়, কাক দেখে ভয় পায়, টিকটিকি থেকে ভয় পায়। ওরে বাবা, দেখেন অনেক মেয়ে আছে না, তেলা পোকা দেখে, কাক দেখে, টিকটিকি দেখে ভয় পায়, লাফায় খাটে ওঠে। কিন্তু সময় আবার কি গভীর রাতে প্রেমিকের হাত ধরে যেদিক খুশি সেদিক চলে যায়, বোঝেন নাই? জি, তো কুক্কুরি আপার গুরুত্বপূর্ণ পদ। দিনের বেলা বউ কাক দেখে ভাবে, রাত হলে কামরূপে যায়। আচ্ছা, এবার লিখবেন চর্যাপদে 6টি প্রবাদ বাক্য আছে। লিখে নেন, চর্যাপদ যে এই যে 50টি পদ, এর মধ্যে 6টি পদে 6টি প্রবাদ বাক্য আছে। চর্যাপদের প্রবাদ বাক্যের সংখ্যা কয়টি? 6টি। চর্যাপদের প্রবাদ বাক্যের সংখ্যা 6টি। একটু লিখে নেবেন, চর্যাপদের প্রবাদগুলো একটু লিখে নেবেন। প্রবাদ, লেখেন, আপনা মাসে হরিণা বৈরি। আপনা মাসে হরিণা বৈরি, এটি সর্দার একটি প্রবাদ। ঘুষুকুপার 6 নং পদের 6টি প্রবাদ, তার মধ্যে এটি কত নম্বর? 6 নং। কার লেখা? ভুসুকুপা। জি, তাহলে সর্জার প্রবাদের সংখ্যা কয়টি? 6টি। সর্জায় কয়টি প্রবাদ পাওয়া গেছে? 6টি। জি, তার মধ্যে ভুসুকুপার 6 নম্বর পদে একটি আছে, আপনা মাংসে হরিণা বৈরি। এবং এই প্রবাদগুলি বিশেষ রিটেন পরীক্ষা আসবে। নিহিতার্থ লেখো। বিশেষ লিখিতের জন্য যারা আছেন তাদের জন্য কিছু কথা বাড়তি বলছি, পিলিয়ালারা মাইন্ড করবেন না। বিশেষ রিটেনে দেখবেন ব্যাকরণের প্রশ্নে প্রবাদের নিহিতার্থ আসবে। প্রবাদের নিহিতার্থ প্রাচীন মধ্যযুগের এই সমস্ত সাহিত্য থেকে আসবে। অলরেডি সালের কোশ্চেনে দেখবেন, আপনা মাসে হরিণা বৈরি, নিহিতার্থ লেখো। নগর পুরিলে দেবালয় কি এড়ায়, নগর পুরিলে দেবালয় কি এড়ায়, পিপিলার পাখা উঠে মরিবার তরে। এই টাইপের বেশ কিছু প্রবাদ বাক্যের কি নিহিতার্থ। নিহিতার্থ মানে বাইরের মিনিং না কিন্তু ভাই, নিহিতার্থ মানে কি ওই যে গভীরতর মিনিং, যে গভীরতর। তো বাইরের মিনিংটা এমনি মিনিং আধুনিক বাংলা, আর নিহিতার্থ যখন রিটেনে আসবে তখন এর গভীর মিনিংটা লিখতে হবে। তো আমি দু একটা বলে দিচ্ছি। আপনা, আপনা মানে নিজ, আপনা মানে কি নিজ, নিজ আপনা। ব্যাকরণের শিক্ষার্থীরা মনে আছে ওই যে আত্মবাচক সর্বনাম আপনা, আপনা মা যে শক্তি ধরো নিজেরা করো জয়, আপনার এলো বিব্রত রহিতে আসে নাই কেউ আপনি করে।
হ্যাঁ, অনন্যাকরণ, ধন্যবাদ। ভাব সংস্মরণে আসতে পারে, প্রবাদের নিহিতার্থ হিসাবে আসে, ভাব সংস্মরণে আসতে পারে। আপনা মাসে হরিণা বৈরী, আপনা মানে নিজের মাংসে, হরিণ শত্রু। হরিণ তার নিজের মাংসের জন্য সবার শত্রু, এটা বাইরের মিনিং। হরিণ তার নিজের মাংসের জন্য সবার শত্রু। হরিণ তার নিজের মাংসের জন্য সবার শত্রু। এখন দেখেন শিক্ষার্থী বন্ধুরা, হরিণের মতো এত একটা নিরীহ প্রাণী, হরিণের মতো এত নিরীহ প্রাণী, এত শান্ত শিষ্ট ভদ্র ভীরু প্রাণী, যে সহজে কাউকে আক্রমণ করে না, আঘাত করতে আসে না, তাই না? এরকম একটা প্রাণী সবার শত্রু। মানুষ দেখলেই ভাবিস যদি একটু হরিণের মাংস খেতে পাইতাম। বাঘ দেখলেও খেতে চায়, সিংহও খেতে চায়, হায়নাও খেতে চায়, মাঝে মাঝে সাপও খেতে চায়, শিয়াল কুকুর শকুনও খেতে চায়। হরিণের মতো এত সুন্দর নিরীহ ভীরু টাইপের প্রাণী সকলেরই শত্রু। কেন শত্রু? নিজের মাংস টেস্ট, এই জন্য মাংসের এত টেস্ট। আচ্ছা, নিহিতার্থটা এবার বলি। নিহিতার্থ হচ্ছে যে অনেক সময় গুণ মানুষের কি ভালো দিক নয়, খারাপ হয়। গুণের কারণে মানুষের ক্ষতিগ্রস্ত হয়। মানুষের গুণ মানুষের অনেক সময় শত্রুতারও সৃষ্টি করে, বুঝেন? গ্রামের কৃষকের কি সুন্দরী মেয়ে, অনেক সুন্দর, এটি তার ভালো দিক নয়, নেগেটিভ দিক হয়। কেন? গ্রামের ওই অসহায় করিম মিয়ার সুন্দরী যে মেয়েটি যখন বাইরে যায়, বের হয় কোনো কারণে, আশেপাশের মানুষ যেন এই সৌন্দর্য উপভোগ করে ভোগ করতে চায়, এই মেয়েটি বের হতে পারে না, তাই না? অনেক সময় তার ক্ষতির কারণ হয়। তার মানে সৌন্দর্য যে মেয়েটির ভালো দিক হবে না হয়ে অনেক সময় তার কি ক্ষতিরও কারণ হয়। আপনি ভালো রেজাল্ট করলেন, ভালো চাকরি পেলেন, বন্ধু হিংসা করতে পারে, ঈর্ষা করতে পারে, কেউ আপনার ক্ষতি করতে পারে, তাই না? তো ভালো গুণ মানুষের অনেক সময় ভালো না হয়ে শত্রুতারও কারণ হয়। তো বললেন যে আপনা মাংস হরিণা বৈরী, হরিণ তার নিজের মাংসের জন্য সবার শত্রু। তাহলে অনেক সময় গুণ কি করে? হ্যাঁ, চেয়ারম্যানের চোখে পড়ে, গ্রামের মোড়লের চোখে পড়ে, তাই না? চেয়ারম্যানের ব্যাটার চোখে পড়ে, এইবার সে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বা ইত্যাদি ইত্যাদি করে, তার কোনো বিচারও হয় না। সুন্দর বলে যদি ওই কৃষকের ট্যাপা টোপা মোচা কালো কুলো মেয়ে হতো, তাহলে আর এই মেয়েটির সর্বনাশ কেউ করতো না। তার মানে এই রূপ বা সৌন্দর্য তার কি ভালো দিক না হয়ে তার ক্ষতির কারণ হয়। তার মানে গুণ যে সবসময় ভালো হবে তা না, অনেক সময় কি ক্ষতিরও কারণ হতে পারে, বুঝলেন? জি। এই যে দেখবেন যে অনেক সময় ফেসবুকে আমরা যখন ওপেন ক্লাস নেই, দু একজন ভাইয়া আছে ঢুকে কি করে, আজে বাজে কমেন্টস করার চেষ্টা করে, আমাকে বিব্রত করার চেষ্টা করে, ছোট করার চেষ্টা করে। কেন করে জানেন? ঈর্ষা থেকে। এরা হয়তো অন্য কোনো ভাইয়ার শিষ্য কিংবা অন্য কোনো গুরু শিষ্য বা অন্য কোনো কোচিং সেন্টারের ভক্ত। তো যখন আমার এই যে গুণ, আমাকে যে আপনারা ভালোবাসেন, পছন্দ করেন, বা সারা বাংলাদেশে আমি ছড়িয়ে যাচ্ছি, এটি তো অনেক ঈর্ষান্বিত হবে, হয়ে কী করবে? আমার নামে খারাপ কথা বা আমাকে ছোটো করার চেষ্টা করতে পারে, এটা কিন্তু করবে। তার মানে আমার গুণের জন্য যেমন আমার মানে ভালো দিক, ঠিক তেমনি আমার কিন্তু শত্রুতাও সৃষ্টি হবে। কারণ অনেক কোচিং সেন্টার যে 500 টাকা দিয়ে একটা বাংলা পড়ায়, তা আমাদের কোচিংয়ে মানুষ কেন আসবে? 500 টাকা দিয়ে রিয়াদ হোসেন স্যার অঙ্ক করায়, এত ভালো অঙ্ক, অমুক স্যার ইংরেজি পড়ায়, তাহলে 10,000 20,000 টাকা দিয়ে কেন কোচিংয়ে ভর্তি হবে? তাহলে কোচিংওয়ালার আমাদের পিছনে লাগবে না, আমাদের কিন্তু বাঁশ দেওয়ার চেষ্টা করবে, বুঝতে পারলেন? জি, তা আমি দালাল শব্দটি বললাম না। তার মানে এই যে আমরা আপনাদের ভালো করছি, এই ভালো অনেকের চোখে কিন্তু সহ্য হবে না, বুঝতে পারলেন? অনেকে কিন্তু নানানভাবে আমাদেরকে কি করার চেষ্টা করবে, হেয় করার চেষ্টা করবে, আমাদের বিরক্ত করার চেষ্টা করবে, আমাদের বিরুদ্ধে নানান কিছু কি করবে, প্রোপাগান্ডা ছড়াতে পারে। কেন? ওই যে ভাই যে গুণ যে সবসময় ভালো হবে তা না, গুণ মানুষের কি ক্ষতিরও কারণ হতে পারে, হয়। অনেক এরকম ঘটনা অনেক আছে। তো আমি যেটা বলছিলাম যে আপনা মাংসে হরিণা বৈরী, তাহলে হরিণ তার নিজের মাংসের জন্য সকলের শত্রু। জি। আচ্ছা, এরপরে আরেকটি প্রবাদ লেখেন, কি, হাড়িত ভাত নাই নীতি আবেশী। হাড়িত ভাত নাহি নীতি আবেশী। খুবই গুরুত্বপূর্ণ একটি পদ, 33 নম্বর পদ, 33। রচয়িতাকে ঢেনঢন পা। জি। হাড়িত ভাত নাহি নীতি আবেশী। হাড়িত ভাত নাহি নীতি আবেশী।
কত নম্বর পদ আসবে লাইনটা তুলে দে, প্রিলিমিনারিতে আসবে যে কত নম্বর পদ, তাই না? তাহলে উত্তর দিতে হবে 33 নম্বর পদ। লাইনটা দিয়ে বলবে পংক্তির রচয়িতাকে, বে লাইনের রচয়িতাকে, তাহলে উত্তর দিতে হবে কি ঢেনঢন পা। তাহলে 33 নম্বর পদের রচয়িতাকে ঢেনঢন পা। এটি একটি প্রবাদ, হাঁড়িতে ভাত নাহি নীতি আবেশী। খুবই সহজ এবং খুবই সুন্দর। এবং যারা রিটেন পরীক্ষা দিবেন, রিটেন তাদের জন্য বলি, চর্যাপদের দরিদ্রপ্রীত জীবনের পরিচয় দাও। যারা রিটেন পরীক্ষা দেবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার রিটেনের জন্য। চর্যাপদের দরিদ্রপ্রীত জীবনের পরিচয় দাও, বা অন্তর জীবনের পরিচয় দাও, বা দুঃখী মানুষের জীবনের পরিচয় দাও, এমন যদি প্রশ্ন হয় তাহলে লাইনটা লাগবে। চর্যার দরিদ্রপ্রীত জীবন, অন্তর জীবন বা দুঃখী মানুষের যে জীবন চিত্র তা তুলে ধরা আলোচনা করো, তাহলে লাইনটা লাগবে। হাড়িত ভাত নাহি নীতি আবেশী। হাড়িতে ভাত নাই, হাড়িতে ভাত নাই, বোঝেন না? বাংলা করে দিতে হবে না বাংলা করাই আছে? জি, হাড়িতে ভাত নাই। নীতি মানে নিত্য, নিয়মিত। আবেশী মানে দুই রকম অর্থ করা আছে, কেউ করেছে প্রেমিক, কেউ করেছে আত্মীয়। তা আমরা আত্মীয়ই নিব, প্রেমিকও এক ধরনের আত্মীয়। জি, আত্মীয় মানে কিন্তু রিলেটিভ না, অনেকে আমরা ভুল করি। আত্মীয় মানে যাচ্ছে আত্মার সম্পর্ক, সে আত্মীয়। অনেকে আত্মীয় মানে মনে করে কি রিলেটিভ, না, রিলেটিভ হলো যার সাথে রক্তের সম্পর্ক, আত্মীয় হচ্ছে যার সাথে আত্মার সম্পর্ক। তো আবেশী অর্থ কেউ কেউ করেছে প্রেমিক, তো আমরা প্রেমিক না করে করছি কি আত্মীয়। জি, প্রেমিকও করা যাবে। তা হাড়িত ভাত নাই, কিন্তু নিয়মিত কি প্রেমিক আসে, আত্মীয় আসে। হ্যাঁ, তার উপর আরেকটি লাইন আছে, প্রবাদ না, কিন্তু একটু লিখে নেবেন। প্রবাদ হলো এই লাইনটা, কিন্তু ওই আগের লাইনটা একটু লিখবেন। কেন? ওই যে রিটেন আলাদের জন্য, দরিদ্রপ্রীত জীবন। তালত মোর ঘর, তালত মোর ঘর নাহি পরবেশী। তালত মোর ঘর নাহি পরবেশী, হাঁড়িত ভাত নাহি নীতি আবেশী। তালত মোর ঘর নাহি পরবেশী, হাঁড়িত ভাত নাহি নীতি আবেশী। প্রবাদ কিন্তু শুধু এই লাইনটা, কিন্তু এটা লিখে দিলাম ওই যে দরিদ্রপ্রীত জীবন বা দুঃখী মানুষের জীবন চিত্র বোঝানোর জন্য। তাহলে দুঃখী মানুষ, পাহাড়ের টিলায় ঘর, পাহাড়ের কি টিলায় ঘর, পাহাড়ের চূড়ায় ঘর, পাহাড়ি মানুষ, প্রতিবেশী নাই। কেন? যে পাহাড়ি মানুষের প্রতিবেশী কেমন করে থাকবে? পাহাড়ি বাড়িঘর কিন্তু একটা একটা, পাহাড়ে অনেকগুলো বাড়ি একসাথে না, পাহাড়ের বাড়িঘরগুলো কি একটা একটা করে থাকে, এক একটা পাহাড়ে একটা দুইটা বাড়ি, প্রতিবেশী নাই। টালত মোর ঘর, টিলার উপরে, চূড়ার উপরে আমার ঘর, প্রতিবেশী নাই। টিলার উপরে আমার ঘর, প্রতিবেশী নাই, নাই প্রতিবেশী, হাঁড়িতে ভাত নাই, কি নিয়মিত আত্মীয় আসে, নিয়মিত কি আত্মীয় আসে। এখন প্রশ্ন হলো নিহিতার্থ কি? নিহিতার্থ হলো যে কি এই যে দরিদ্রপ্রীত জীবন, অর্থাৎ প্রতিবেশী যদি থাকতো তাহলে সুবিধা হতো কি? প্রতিবেশী থাকলে সুবিধা হতো, আত্মীয় এসছে আমার হাঁড়িতে ভাত নাই, তাহলে অনেক সময় গ্রামীণ জীবনে কি হয়, পাশের বাড়ি থেকে একটু চাল বা একটু ভাত বা একটু তেল বা একটু ডিম চেয়ে নিয়ে আসা যায় না, যে বাবু তুমি 2টা ডিম দাও, হঠাৎ করে মেহমান এসছে আমার ডিম নাই, আমার মুরগি পারলে আবার ফেরত দেবে, এরকম করে না গ্রামের মানুষ? লবণ একটু ধার করে নিয়ে আসে, তেল ধার করে নিয়ে আসে, 2টা আলু। প্রতিবেশী থাকলে হঠাৎ করে মেহমান চলে এসছে তাহলে ধার করা যেত, কিন্তু হাঁড়িতে ভাত নাই, মেহমান চলে এসেছে, প্রতিবেশীও নাই। দরিদ্রপ্রীত জীবনটা কত কঠিন, কত কঠিন, কত মানে আত্মীয় এসছে, হাঁড়িতে ভাতও নাই, আবার আশেপাশে কোনো প্রতিবেশীও নাই। দরিদ্রপ্রীত জীবনের যে গভীরতা, কত কত দরিদ্রতারা, কত দুঃখ তাদের, এটা বোঝানোর জন্য এটি ব্যবহার করা হয়েছে। এরপর একটি প্রবাদ লিখবেন, দুহিল দুধুকি বেন্টে সামাই, দুহিল দুধুকি বেন্টে সামাই, একই 33 নম্বর সর্জার। দুহিল দুধুকি বেন্টে সামাই, দুহিল দুধুকি না আলাদাভাবে রচিত হয়নি, চর্যার মধ্যেই আছে। জি, চর্যার মধ্যেই এই প্রবাদগুলি চর্যাপদের মধ্যে, আলাদাভাবে না ভাই, চর্যার ওই লাইন 10-12টা লাইন তার মধ্যেই। দুহিল দুধুকি বেন্টে সামাই, কত নম্বর? ঢেনঢন পাল লেখা 33 নম্বর পদ। ঢেনঢন
না, উপোস বলা হয়নি, আপনি ভুল দেখেছেন, দেখবেন আরেকবার। দুহিল দুধুকি বেন্টে সামাই, এই লাইনটা ব্যাখ্যা করতে হলে আগের লাইনটা একটু লিখতে হবে। যদিও প্রবাদ এই লাইনটাই, প্রবাদ এই লাইন, কিন্তু ব্যাখ্যা করতে হলে আগের লাইনটা লাগবে। ব্যঙ্গ সংসার বর্ধিল যায়, যা ব্যঙ্গ সংসার বর্ধিল যা, দুহিল দুধুকি বেন্টে সামা। দেখেন, আমি চর্যাপত্রকে শেষ করব, কাজে আর 5-7 মিনিট ক্লাস নিব। যাদের বেশি তাড়া আছে তারা বের হয়ে পরে দেখবেন। জি, তো এই লাইনটা ব্যাখ্যা করতে হলে আমার উপরের লাইনটা লাগবে। প্রবাদ কিন্তু শুধু এই লাইনটা, কিন্তু উপরের লাইনটা লিখলাম ব্যাখ্যা করার সুবিধার জন্য। ব্যঙ্গ সংসার বর্ধিল যায়, 33 নম্বর চর্যা। কত নম্বর? ওই 33 নম্বর ঢেনডন পার। ব্যঙ্গ, ব্যাঙের মতো সংসার বেড়ে যায়, বর্ধিল যায় মানে বেড়ে যায়, ব্যাঙের মতো সংসার বেড়ে যাচ্ছে। টিলার উপর ঘর, পাহাড়ে টিলায় ঘর, প্রতিবেশী নাই, হাঁড়িতে ভাত নাই, আত্মীয় আসছে, খুবই দারিদ্র অবস্থা। ব্যাঙের মতো সংসার বেড়ে যাচ্ছে, ব্যাঙের মতো সংসার বেড়ে যাচ্ছে। ভাই, ব্যাঙের মতো কেন বেড়ে যাচ্ছে? আগের যুগে, যেই যুগের কথা বলেছিলাম, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মানুষ জানতো না। এখন তো ব্যাঙের মতো বাড়ে না, একটা দুটা বেড়েই থেমে যায়, আপনি থামাই দেন। কিন্তু যেই যুগের গল্প করছি আমি, 650-700 সালের, তখন মানুষ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বুঝতো না বলে ব্যাঙের মতো প্রতি বছর করে কি একটা করে বাচ্চা বাড়তেই থাকতো। লাল সালু নাম, সরি, পদ্মা নদীর মাঝি নাম শুনেছেন? পদ্মা নদীর মাঝি উপন্যাস আমরা পড়বো সাহিত্য আলোচনার জন্য। কুবের আর গণেশ, তো কুবেরের 4 নম্বর বাচ্চা হয়েছে, 4 নম্বর। কুবেরের মন খারাপ, গণেশ বলছে যে বউ থাকলে বছর বছর একটা বিয়ান দিব, তাতে মন খারাপের কি আছে? বউ যদি থাকে তাহলে প্রতি বছর একটা করে বিয়ান দিবেই, এতে মন খারাপ করার কিছু নাই। বউ থাকলে প্রতি বছর একটা করে বিয়ান দিবেই। ওই ব্যাটার তো জানতো না যে বিয়ান না দিলেও চলে, তাই না? আমার বউ প্রতি বছর বিয়ান দেয় না, কারণ আমরা বিয়ান বন্ধ করে রাখছি। কিন্তু ওই যুগে তো মানুষ জানতো না যে বিয়ান বন্ধ করা যায়। কাজেই ব্যাঙের মতো সংসার কি বেড়েই যাচ্ছে। তাহলে হাঁড়িতে ভাত নাই, প্রতিবেশীও নাই, যে রোহিঙ্গা টাইপের, যে 12 বছর বিবাহিত জীবন, 13-14টা বাচ্চা, তাই না? কেন? কারণ প্রতি বছর, বছরও লাগে না, 9 মাস 10 মাসে যেহেতু বাচ্চা হয়, কাজেই 11 বছর জীবনে 13-14টা বাচ্চা। তো ব্যাঙের মতো এখন ভাবেন কি অবস্থা। হাঁড়িতে ভাতও নাই, আশেপাশে প্রতিবেশীও নাই, মাঝে মাঝে মেহমান আসছে, আর ব্যাঙের মতো বাচ্চা কাচ্চা বছর বছর ব্যাঙের মতো বেরিয়ে চলছে। কি হবে এখন? বাচ্চাগুলোকে কেমনে খাবার দিবে? এবার বলছে দুহিল দুধুকি বেন্টে সামাই, দুহিল দুধুকি বেন্টে সামাই। দহন করা দুধকে কি, দুহিল মানে দহন করা, দুধু মানে দুধ, কি দুধকে কি, বেন্টে মানে বাঁট, বেন্টে মানে কি বাঁট, গরুর বাঁট, বোঝেন তো? সামাই মানে প্রবেশ করানো যায়, ঢোকানো যায়। দহন করা দুধকে কি বাটে প্রবেশ করানো যায়? দহন করা দুধকে কি বাটে প্রবেশ করানো যায়? দুহিল দুধুকে বেন্টে সামাই, দহন করা দুধকে কি বাটে প্রবেশ করানো যায়? যেই দুধ দহন করা হয়েছে বাট থেকে, তাকে কি আর বাটে ঢোকানো যায়, বাটে প্রবেশ করানো যায়? এবার গভীরতর মিনিং, বাইরের মিনিং এটাই, দহন করা দুধকে বাটে প্রবেশ করা। গভীরতর মিনিং ওই যে আমাদের নিহিতার্থ লাগবে। নিহিতার্থ হলো ওই যে যেই বাচ্চাটি জন্ম হলো, প্রতি বছর বছর জন্মাচ্ছে, কিন্তু আমার ঘরে তো খাবার নাই। তো জন্মানোর পরে কি বাচ্চাকে বলা যায়, বাবারে আমার ঘরে তো খাবার নাই, তুই যেখান থেকে এসছিস সেখানে চলে যা। ভুল করে এসছিস কিন্তু খাবার নাই, কেমনে খাবি? তো যেখান থেকে এসছিস সেখানে চলে যা। দহন করা দুধকে যখন বাটে প্রবেশ করানো যায় না, তাহলে যে হাঁড়িতে যে খাবার নাই, তাহলে যে বাচ্চাটি জন্মালো তাকে আর বাটে মানে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া যাবে? যেখানে ছিল সেখানে কি আর ফেরত দেওয়া যাবে? জি, তাহলে বাচ্চাকে আর ফেরত দেওয়া যায় না। তার যা ঘটে যায় তাকে আর ফেরত দেওয়া যায় না। জি, হাঁড়ির যে খাবার নাই, নিজেই খেতে পায় না, এর মধ্যে মেহমান আসে, হাঁড়িতে বাচ্চা যে বছর বছর জন্মাচ্ছে, খাইতে দিবে কিরে ভাই? তাহলে খাইতে দিতে না পারলে সেই বাচ্চাটাকে কি আবার আগের জায়গায় ফেরত দেওয়া যাবে? তাহলে বললো দুহিল দুধুকে বেন্টে সামাই, দহন করা দুধকে কি আর বাটে প্রবেশ করানো যায়? বোঝা গেছে? তার মানে যা কিছু একবার ঘটে যায় তাকে আর ফিরিয়ে দেওয়া যায় না। ওই যে ক্লাস 8-9 থাকতে ফাগুনি পূর্ণিমা রাতে সব পালিয়ে যায়, প্রতিবেশী আকাশ ভাইয়া বলেছিল আপনি ফাগুনি পূর্ণিমা রাতে পালাই চলে গেলেন।
5 বছর পরে মনে হলো না কাজটা ভুল হয়ে গেছে, ডোলব বা থুক্কু, হ্যাঁ, ফিরে এলেন। যে যা কিছু ঘটে গেল আপনার জীবনে সেটাকে আর ফিরে নেওয়া যাবে? জীবন, যৌবন, জীবনের সময়, হ্যাঁ, তাই না? যেই ভুল ঘটে গেল, যেই জীবনের পরে যা কিছু ঘটলো, তাকে কি আর আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যাবে? এখন আপনি এমএ পাস করেছেন, বিশেষ ক্যাডার হবেন, হয়ে মনে হলো ওই সকিনার বাপকে বিয়ে করে সেটার থাক বাদ, হবে না। জীবনে যা কিছু ঘটে যায় তাকে আর ফিরিয়ে আনা কি যায় না। জি। আচ্ছা, এরপর পরের প্রবাদটি লেখেন কি, আচ্ছা, হাতের কঙ্কন মা লৌ দাপন। আমরা শেষ করবো আর 3টি প্রবাদ বলে। হাতের কঙ্কন মা লই দাপন। হাতের কঙ্কন মালই দাপন। হাতের কঙ্কন মা লই না লৌ, সরি, লৌ দাপন। হাতের কঙ্কন মালৌ দাপন। 32 নম্বর চর্যা। কত নম্বর? 32 নম্বর। হাতের কঙ্কন মালৌ দাপন, 32 নম্বর চর্যা। সরহপা, রসই থেকে সরপা। হাতের কঙ্কন মালৌ দাপন। হাতের কঙ্কন, হাতের কঙ্কন, কঙ্কন মানে বোঝেন? চুড়ি, চুড়ি, কঙ্কন, কঙ্গনা। জি, কঙ্গনা বাজতি হ্যাঁ, শোনেন না, হিন্দি তো ভালোই বোঝেন, কঙ্গনা, কঙ্কন, হাতের চুড়ি। মালৌ দাপন, মা মানে না, মা মানে না, না, লৌ মানে লাগে না, দাপন মানে দর্পণ। হাতের চুড়ি দেখতে দর্পণ লাগে না, হাতের চুড়ি দেখতে দর্পণ লাগে না। হাতের কঙ্গন মালৌ দাপন। হাতের কঙ্কন দেখতে দর্পণ লাগে না। দাপন মানে দর্পণ, দর্পণ মানে আয়না। হাতের চুড়ি দেখতে আয়না লাগে না, আয়নার প্রয়োজন হয় না, হয় নাকি? জি। হাতের কাকন দেখার জন্য আয়নার প্রয়োজন নাই, দর্পণের প্রয়োজন নাই। হাতের চুড়ি দেখবো, আয়নায় দেখতে হবে না, এমনি দেখা যায়। জি। তো এটা নিহিতার্থ কি? নিহিতার্থ হলো, নিহিতার্থ যে আমরা ধর্ম করার জন্য কি গয়া, কাশী, বৃন্দাবন যায়, মক্কা, মদিনা যায়, সত্য খোঁজার জন্য, ঈশ্বরকে খোঁজার জন্য। ঈশ্বর কোথায় থাকে? ঈশ্বর থাকে হৃদ মাঝারে, হৃদ মাঝারে। নজরুল বলেছে কি, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। ঈশ্বরকে দেখার জন্য, আল্লাহকে দেখার জন্য, সৃষ্টিকর্তাকে দেখার জন্য গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, মক্কা, মদিনা যাওয়ার দরকার নেই। ঈশ্বর স্রষ্টা আল্লাহ কোথায় থাকে? হৃদয়ে, অন্তরে। একে দেখার জন্য দূরে যাওয়ার দরকার নাই। যে বুকের কাছেই থাকে, যে বুকের মধ্যেই থাকে, তাকে দেখার জন্য অনেক দূরে যাওয়ার দরকার নেই। বুঝতে পারলেন? হাতের কঙ্গন, হাতের কাকন দেখার জন্য যেমন আয়না দরকার হয় না, স্রষ্টাকে, ঈশ্বরকে, ঈশ্বর তো আত্মা, পরমাত্মা, ঈশ্বর তো আমারই আত্মার অংশ, তো আমার আত্মার মধ্যে আছে। স্রষ্টা যেহেতু আত্মাই থাকে, স্রষ্টাকে অনেক দূরে, লক্ষ লক্ষ টাকা খরচ করে অনেক দূরে গিয়ে স্রষ্টাকে খোঁজার দরকার হয় না। সত্যের সন্ধান করতে চাইলে হৃদয়ে ডুব দিতে হবে, আত্মার মধ্যে, দূরে না। বুঝতে পারলেন? সত্য কাছে আছে, সত্য আমার বুকের মধ্যে আছে, যেটা খুঁজতে অনেক দূরে যাওয়ার দরকার হয় না। জি। এরপরে সরহপাদের আরেকটি লাইন লিখে নেবেন। বরসুন গুহালি কিমু দুঠ বলন্দে। বরসুন গুহালি, বরসুন গোহালি কিমু দুঠ বলন্দে। নিচে লিখছি কিমু দুঠ বলন্দে। বরসুন গুহালি, বরসুন গুহালি কিমু দুঠ বলন্দে। এটা 39 নম্বর চর্যা। কত নম্বর? 39 নম্বর। সরহপাদেরই বরসুন গুহালি কিমু দুঠ বলন্দে, 39 নম্বর চর্যা। কার লেখা? ওই সরহপা। তাহলে সরহপার এই আপনারা বাজে কমেন্ট ইত্যাদি ইত্যাদি নিয়ে ঝগড়াঝাটি করেন না তো ভাই, থেমে যান। জি, কমেন্ট এত কমেন্ট করলে ছাত্ররা মোটিভেট হবে। আপনারা কমেন্টস কম করবেন, অযথা আজে বাজে কমেন্টস করবেন না। জি, আমরা আধুনিক যুগে বলি দুষ্ট গরুছে শূন্য গোয়াল ভালো। গুড। আধুনিক যুগে এটাকে আধুনিক মানে কি, দুষ্ট গরুছে শূন্য গোয়াল ভালো। এটা আসলে চর্যাপদের প্রবাদ।
চর্যাপদে বলা হলো বরসুন গোহালি কি মুদুঠ্ঠ বলন্দে, বরং শূন্য গোয়াল ভালো, কি করব দুষ্টু বলদ। বর সুন গোহালি, বর বর মানে বড় বা ভালো, বর মানে বড় বা ভালো, বর বর বা বাড়া। দেখবেন ক্লাস 9-10 একটি কথা আমরা বলেছিলাম যে কি এ মাটি সোনার বাড়া, মনে আছে আপনাদের? আমরা অতিশয়নে বলেছিলাম এ মাটি সোনার বাড়া, বিশেষণ এ মাটি সোনার বাড়া, বাড়া মানে বড়, বাড়া মানে বড়, এ মাটি সোনার বাড়া মানে এ মাটি সোনার চেয়েও কি বড় বা খাঁটি। তাহলে বড়কে চর্যাপদ বলেছে বার, বার মানে বড় বেশি ভালো। শুন গোহাল, শূন্য গোহাল ভালো, শূন্য গোহাল কি ভালো। কি মু মানে চাইতেও বরং দুঠ বলন্দে, দুষ্টু বলদের চেয়ে শূন্য গোয়াল ভালো, যে দুষ্টু বলদের চেয়ে বা গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। কত নম্বর চর্যা? 39 নম্বর। কার লেখা? সরহপার। তাহলে সরহপার 2টা চর্যা, ঢেনঢনপার 2টা প্রবাদ। সরহপার 2টা প্রবাদ, ঢেনঢনপার 2টা প্রবাদ, ভুসুকুপার 1টা প্রবাদ। আর একটা প্রবাদ লিখে নেবেন, কঙ্কনপা আন সাহন্তে আন বিন্ধা, শেষ প্রবাদ আন সাহন্তে আন বিন্ধা, আন সাহন্তে আন সাহন্তে আন বিন্ধা। 44 নম্বর কঙ্কনপা। জি, তাহলে 6টি প্রবাদ আমাদের শেষ। তাহলে 6টি প্রবাদ আমাদের শেষ হবে। জি, 2টি ঢেনঢনপার প্রবাদ, তাই না? 2টি হচ্ছে কার? সরহপার, 1টি ভুসুকুপার এবং 1টি হচ্ছে কঙ্কনপা, কঙ্কনপা। কত নম্বর? 44 নম্বর। আন চাহন্তে আন বিন্ধা, আন চাহন্তে আর চাইতে আর নষ্ট হলো, আর চাইতে, হ্যাঁ আর চাইতে বা অন্য চাইতে অন্য বিনষ্ট। জি, আর চাইতে আর বিনষ্ট হলো। জি, আর চাইতে আর বিনষ্ট হলো বা অন্য চাইতে অন্য বিনষ্ট হলো। জি, এরকম বলেছে, আর চাইতে আর বিনষ্ট হলো। আন চাহন্তে আন বিন্ধা, আর চাইতে আর বিনষ্ট হলো, বুঝতে পারলেন? আর না বলে অন্য চাইতে অন্য বিনষ্ট হলো। এটার মিনিংটা বলে শেষ করি। নিহিতার্থটা বলছে, বাংলা করলাম। আন চাহন্তে আন বিন্ধা কঙ্কনপার 44 নম্বর পদে এটি প্রবাদ। তাহলে 6টা প্রবাদ আমরা লিখে দিলাম। আর চাইতে আর বিনষ্ট হলো বা অন্য চাইতে অন্য বিনষ্ট হলো। তার মানে যে আমার ঘরে একটা সকিনা আছে, আছে তো সুন্দর, তাই না? স্মার্ট হ্যান্ডসাম একটা সকিনা আছে, কিন্তু আমি আরো হ্যান্ডসাম পাশের বাড়ির ভাবির দিকে আমার চোখ, উনাকেও চাইলাম, তো অন্য চাইতে গিয়ে অন্যটা, মানে একটা চাইতে গিয়ে আরেকটা নষ্ট হয়ে গেল। একটা লোভে আরেকটা কি নষ্ট করলাম। এটি কঙ্কনপা, কঙ্কনপা। 44 নম্বর পত্রকার কঙ্কনপায়ের। জি, তাহলে আর চাইতে আর বিনষ্ট হলো, একজনকে চাইতে গিয়ে আরেকটা বিনষ্ট হয়ে গেল। লোভ করতে গিয়ে একদিকে, লোভ করতে গিয়ে আরেকটা বিনষ্ট হয়ে গেল। জি, বুঝতে পারলেন? তার মানে আমি একটা লোভ করে আরেকটা নিজেরটা ছেড়ে আরেকটা লোভ করতে গেলাম, তাহলে একটা চাইতে গিয়ে আরেকটা বিনষ্ট হলো। অনেক সময় দুটোর দিকে তাকে কোনো কিছুই পাওয়া যায় না। তা বেশি লোভ করতে গেলে একটা ছাড়া আরেকটা ধরতে গেলে অনেক সময় কি দুটোই নষ্ট হয় বা হারিয়ে যায়। তাহলে আন চাহন্তে আন বিন্ধা, আর চাইতে আর নষ্ট হলো, অন্য চাইতে অন্য নষ্ট হয়ে গেল। জি, তো থ্যাংক ইউ শিক্ষার্থী বন্ধুরা। তা আমরা একটু বলি শেষ করি যে চর্যাপদের যে বাংলা ভাষা, এই ভাষাকে আমরা নাম দিয়েছি কি? আমরা নাম অতি লোভে তাঁতি নষ্ট। জি, অনেকটা এরকম কথা। জি, অতি লোভে তাঁতি নষ্ট। থ্যাংক ইউ। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা এই ভাষার নাম দিয়েছি সন্ধ্যা ভাষা, সন্ধ্যা ভাষা। আমরা দেনি, কে দিয়েছে? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের ভাষাকে নাম দেওয়া হয়েছে কি? যদিও বাংলা। চর্যাপদের ভাষা যদিও বাংলা, প্রাচীনকালের বাংলা, কিন্তু এই বাংলা যেহেতু পুরোটা বোঝা যায় না, কিছুটা বোঝা যায়, কিছু বোঝা যায় না, অনেকটা আলোয়াধারী। সন্ধ্যাবেলায় যেমন কিছু জিনিস দেখা যায়, কিছু দেখা যায় না। সন্ধ্যার যখন হালকা অন্ধকার, হালকা আলো হালকা অন্ধকার, যে চর্যার যে ভাষা, কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। তাহলে চর্যার এটি বাংলা হলেও এই বাংলাটা পুরোপুরি বোঝা যায় না, ফলে এই বাংলাকে বলা হলো কি?
সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বা আলো আঁধারি ভাষা। তাহলে এই নামটা কে দিয়েছেন? হরপ্রসাদ শাস্ত্রী। তো চর্যাপদ থেকে আপনাদের কোনো প্রশ্ন আছে থাকলে দয়া করে দ্রুত করবেন, আমাদের ক্লাস শেষ। চর্যাপদ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আর আগামী দিন চর্যাপদের পরীক্ষা, আগামী দিন ক্লাস নিব 9টা 15 থেকে, 9টা 15 থেকে ক্লাস, সোমবার ক্লাস শুরু হবে 9টা 15, আর 10টা 45-এ গিয়ে কি হবে? পরীক্ষা। কোনটার পরীক্ষা? চর্যাপদের। জি, আগামী সোমবারে 9টা 15 থেকে ক্লাস করাবো, পরের ক্লাস নিশ্চিত শিডিউল আছে। আর 10টা 45-এ গিয়ে এই যে দুটো ক্লাস দিলাম চর্যাপদের, এটার উপর পরীক্ষা। জি, আর চর্যা ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। চর্যাপদের ছন্দ কি? মাত্রাবৃত্ত। গুড। চর্যাপদ ছন্দ মাত্রাবৃত্ত। ছন্দ নিয়ে আলোচনা যেহেতু আজকে করছি না, ছন্দের দেখবেন ক্লাস আছে আমাদের আলাদা, শুধু জেনে রাখেন মাত্রাবৃত্ত। কেন মাত্রাবৃত্ত, কেমনে মাত্রাবৃত্ত, আপনাদের আমি শিডিউলে দেখবেন একটা শুধু আলোচনায় দিয়েছি 1 দিন 2 দিন ব্যাপী ছন্দ নিয়ে। কেন মাত্রাবৃত্ত, কেন অক্ষরবৃত্ত, কেন স্বরবৃত্ত, নানান কিছু হ্যান ত্যান। তো চর্যাপদের ছন্দ কি? মাত্রাবৃত্ত। এটুকু জেনে রাখেন। কেন মাত্রাবৃত্ত তার ব্যাখ্যা আমি যখন ছন্দ শেখাবো তখন আপনাদের ব্যাখ্যা করে বুঝাই দিব। জি, বুঝেন না তো আমি জানি। আমার লেকচার শিডিউলে দেখবেন, আমার লেকচার শিডিউলে শুধু একটা ক্লাস ব্যাপী শুধু ছন্দেরই শিডিউল দিয়েছি ভাই। এটা সাধারণ জ্ঞানের মতো হুট করে বলে বোঝানো যায়, এটা ব্যাখ্যা দিতে হবে। তো কাজে কেন মাত্রাবৃত্ত শুধু জেনে রাখেন, চর্যাপদের ছন্দ কি? মাত্রাবৃত্ত, ঝামেলা শেষ। কেন মাত্রাবৃত্ত, কেন অক্ষরবৃত্ত, কোন ছন্দ, কেন স্বরবৃত্ত, তার বিষয়ের ব্যাখ্যা আমি ছন্দ শিখে ক্লাসে বলবো। আর নতুন চর্যা বলে কোনো কিছু নাই, এটা নিয়ে আপনার জানতে হবে না। নতুন চর্যাপদ এ সম্পর্কিত কোনো কিছু আপনার বিশেষ না, বাংলাদেশের কোনো পরীক্ষা লাগবে না। বাদ। নতুন চর্যা একটা ভুয়া ধারণা, নতুন চর্যা বলে কিছু নাই। নতুন চর্যা নামে কিছু চর্যা আবিষ্কৃত হয়েছে যেটি আপনার বিশেষ কেন বাংলাদেশের কোনো পরীক্ষায় লাগবে না। জি, নতুন চর্যা বলে শখানেক চর্যা কেউ কেউ আবিষ্কার করেছে ভাই, বলে রাখছে নতুন চর্যা বলে যেই পদগুলো আবিষ্কৃত হয়েছে এগুলোর কোনো কাজ আমাদের জবের কোনো পরীক্ষায় নাই। জি, তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। শিডিউল দিয়েছি, শিডিউল আমাদের গ্রুপে দেওয়া আছে। উর্মি, আপনি আমার গ্রুপটা ভালো করে ফলো করবেন। শিডিউল আমাদের গ্রুপে কোর্স শিডিউলটা দেওয়া আছে। জি, শনি সোম বুধ আমাদের ক্লাস রাত 9টা কিংবা 9টা 15 মিনিট, 9টা থেকে 9টা 15 মিনিটের মধ্যে যে কোনো সময় আমরা ক্লাসে আসবো। জি, তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীকাল। শুভরাত্রি।